আজকে হচ্ছে আমরা কথা বলবো এসইও সেটআপ গাইডলাইন নিয়ে, তাই না? আমরা আগে জানবো যে বিষয়টা কি। অলরেডি আমরা জেনেছি বিষয়টা কি, স্যার খুব সুন্দর করে আপনাদেরকে পড়িয়েছেন, এবং এটা কেন সেটাও আপনারা জেনেছেন, আলহামদুলিল্লাহ। আমি আরেকটু হচ্ছে আলোচনা করব এই বিষয়টা নিয়ে। এই গাইডলাইনটা কেন এসইও সেটআপ গাইডলাইন, তাই না? মানে এসইওর যে প্রবলেমগুলো আপনি দেখেছিলেন, বিশেষ করে আমরা জানি যে গুগলের বা সার্চ ইঞ্জিনগুলোর 200+ র্যাঙ্কিং ফ্যাক্টরস রয়েছে, নিয়ম রয়েছে, কানুন রয়েছে, যেগুলো আমার সাইটটা যদি না মানে সেক্ষেত্রে তার রুলস গুলো যদি ব্রেক করি সে আমাকে র্যাঙ্ক দিবে না। এই রুলস গুলো ঠিক আছে কিনা এটা জানার জন্য আমরা ওয়েবসাইট অডিট করেছি, ওয়েবসাইট অ্যানালাইসিস করেছি। তখন আমরা কিছু প্রবলেম পেয়েছি যে এইটা তার ঠিক আছে, এটা তার ঠিক নেই। এখন ঠিক থাকলে তো ওকে, এটা নিয়ে আমার কমেন্ট করার কোনো দরকার নেই। এখন ঠিক নেই, এই অপশনটা কথার কথা তার ওয়েবসাইটে robot.txt-টা নাই, তার ওয়েবসাইটে সাইটম্যাপ এক্সএমএল-টা নাই। জি, তো সাইটম্যাপ এক্সএমএল না থাকলে থাকা উচিত কিনা, এটা বড় একটা র্যাঙ্কিং ফ্যাক্টর না স্যার? কারণ এক্সএমএল সাইটম্যাপটা কি, এটা বটের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। পুরো ওয়েবসাইটের একটা ডেটা এক জায়গায় থাকে, সেটা বটগুলোর জন্য, সেটাকে আমরা বলছি এক্সএমএল সাইটম্যাপ। এখন এটা নেই, ভালো কথা, আপনি বলে দিলেন নেই। এখন বায়ার তো আসলে বুঝে না, ক্লায়েন্ট এটা বুঝে না যে নেই, তাহলে আমি কেমনে অ্যাড করবো? যদি বুঝতো তাহলে তো অ্যাডই করতো, সে বুঝে না দেখে তো নাই। আপনাকে বললো যে হ্যাঁ তাহলে আপনি অ্যাড করে দেন, বললো আপনাকে আপনি অ্যাড করে দেন। এখন আপনি কিভাবে অ্যাড করবেন জানেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওয়ার্ডপ্রেস হলে আপনি অ্যাড করতে পারবেন, ভালো কথা। এখন যদি এটা কাস্টম ওয়েবসাইট হয়, এটা হতে পারে লারাভেলে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে আর কি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে না, লারাভেল, তারপরে নেক্সট.জেএস, নাক্সট.জেএস, এরকম পাইথন টাইথন অনেক ফ্রেমওয়ার্ক আছে। ওগুলোতে যদি হয়, ওগুলোর অ্যাক্সেস কি আপনার কাছে আছে? আর থাকলেই কি আপনি একদম পেরে যাবেন এরকম কিছু হবে? হয়তো বা পারবেন না, আপনি কিছু জিনিস পারবেন, কিছু জিনিস পারবেন না। তো সেই জন্য আমরা কি করব, ওই তাদের জন্য একটা গাইডলাইন প্রিপেয়ার করব, যেটাকেই আমরা বলছি এসইও সেটআপ গাইডলাইন। এসইও সেটআপ করার জন্য একটা গাইডলাইন আমি দিচ্ছি, বুঝছি? ওয়েবসাইটের কি ল্যাঙ্গুয়েজ আছে আমরা কিভাবে বুঝবো? এটা কি বলিনি আমি? ওকে ওয়েট, না আমি বলছি। তাহলে একটা সুন্দর প্রশ্ন আসছে, আমি প্রশ্নটার অ্যান্সার করে ভিডিওতে সবকিছু দেখিয়ে দেন আমি ক্লাসে যাই। হ্যাঁ, ভালো এটা, কারণ একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটা আসলে খুব ইম্পর্টেন্ট ছিল, খুব দরকারও ছিল। আসেন আমরা একটু দেখি। কোন একটা ওয়েবসাইট আমি দেখলাম, আমি চোখে দেখলাম, কিন্তু আমি জানতে চাই এই ওয়েবসাইটটা কোন প্ল্যাটফর্ম দিয়ে করা। দরকার আছে না এটা জানা? দরকার আছে, এরকম প্রশ্ন করবেন। তারপর আমি জানতে চাই যে ওয়ার্ডপ্রেসের কিনা, আমি জানতে চাই সেটা যদি ওয়ার্ডপ্রেসের হয় কোন থিম সেটা ইউজ করছে, হয়তো বা ভালো লাগছে, আমি ওই থিমটা ইউজ করবো। এরকম অনেক কিছু জানতে চাইতে পারি না আমি? তো যে কোনো ওয়েবসাইট কোন প্ল্যাটফর্মে করা সেটা দেখার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারি, ইনাফ এটা আমাদের জন্য। এটার নাম হচ্ছে ওয়েবেলাইজার। আমি দেখাইছিলাম আপনাদের ব্যাচে, মনে দেখাইনি তাই না? আমি একটু লিখে দিচ্ছি, ওয়েবেলাইজার ক্রোম এক্সটেনশন। সবাই একটু দেখে নেন এই যে এক্সটেনশনটা, এটা হচ্ছে আপনারা মানে আপনার এই এক্সটেনশন বারে অ্যাড করে নেবেন। আমি এটা লিঙ্কটা আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি, ভালো লাগবে, দেখবেন বাসায় বসে বসে চেক করবেন যে কোনটা কোন ওয়েবসাইট দেখবেন। এখন অনেকেরই কিছু বিষয়ে কনফিউশন আছে যে স্যার ওয়ার্ডপ্রেস শেখাচ্ছেন, এটা একটা প্ল্যাটফর্ম হলো, এটা দিয়ে মানুষ ওয়েবসাইট করে আজাইরা বাজাইরা? না স্যার, আপনি জেনে খুশি হবেন, পৃথিবীর প্রায় 46% ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস আসছে কয়দিন হয়েছে, আগে থেকেই তো কোডিং চলতেছে। পৃথিবীর প্রায় 46% ওয়েবসাইট সিএমএস এ করা, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে ড্রাগ এন্ড ড্রপ করে আমরা যে ওয়েবসাইট গুলো ওয়ার্ডপ্রেস বা হচ্ছে জুমলা বা যে প্ল্যাটফর্ম গুলো শপিফাই দিয়ে করি আমরা, 46% ওয়েবসাইট, বুঝেন? তাইলে এটার জনপ্রিয়তা যদি ভাই এই কয়দিনে এমন হইতে পারে, ভবিষ্যতের অবস্থা কি? মানে কাস্টম ওয়েবসাইট থেকে আস্তে আস্তে মানুষ ফিরে আসবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে স্যার
আমার যে কোনো একটা ওয়েবসাইট হোক সেটাকে আমি কিভাবে চেক করবো যে এটা কোন প্ল্যাটফর্মে করা আছে, তাই না? এটা কিভাবে চেক করবো? আপনারা যেটা করবেন, এই যে ওয়েবএলাইজার যে এক্সটেনশনটা আছে এটাকে অ্যাড করে দিবেন। এই যে আমি অ্যাড করে রেখেছি, তাই না? আমার রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, আপনারা অ্যাড টু ক্রোম দিবেন, রাইট? ওকে, আমি daraz.com.bd হচ্ছে বাংলাদেশের জন্য, .com.pk হচ্ছে পাকিস্তানের জন্য, শ্রীলঙ্কাতেও দারাজ আছে জানি তো আমরা, বিভিন্ন আছে। তো একদম মেইন ওয়েবসাইটটার নাম কি? daraz.com, তাই না স্যার? তো আমি এটাতে ক্লিক দিচ্ছি, জাস্ট অবাক হবেন এখন, একটু ওয়েট। দারাজের একদম মেইন যে ওয়েবসাইট daraz.com প্যারেন্ট ওয়েবসাইট, এখানে আমি গেলাম, এই ওয়েবসাইটে আমি আসলাম। আমি দেখতে চাই এই ওয়েবসাইটটা কোন প্ল্যাটফর্মে করা। আসেন আমরা দেখি। এই যে ওয়েবএলাইজার এক্সটেনশনটা আছে না, যেই ওয়েবসাইটটাকে আপনি দেখতে চাচ্ছেন যেটা কোন প্ল্যাটফর্মে আছে, এই ওয়েবসাইটটাতে আসবেন। আসার পরে এই ওয়েবএলাইজার এক্সটেনশনটাতে একটা ক্লিক দিবেন, কাজ শেষ। ওয়ার্ডপ্রেসে করা। বুঝতেছি কি শিখতে আসছি আমরা, বা আমরা কি শিখবো? দারাজের যে মেইন প্যারেন্ট ওয়েবসাইট সেটা কিসে করা? ওয়ার্ডপ্রেসে করা। আসেন আমরা আরো কিছু ওয়েবসাইট দেখতে হবে, দেখি। কিডিবেডি আছে, আরো বিভিন্ন ওয়েবসাইট আছে। ওকে ওকে, আমরা এখান থেকে দেখবো যে লারাবেল, মানে এটা ফ্রন্টে ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাবেলে করা। ফ্রেমওয়ার্কটা কি? লারাবেল। আর এদিকে ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট হচ্ছে কোরজেস। কথা বুঝতেছি? এর মধ্যে গুগল অ্যানালিটিক্স, ফেসবুক, পিক্সেল, মিক্সেল এগুলো অ্যাড করা আছে। এগুলো সবগুলো আপনাদেরকে আমি শেখাবো আর কি, এই কোর্সে আছে এগুলো। তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটে কিসে করা আমি দেখতে পারবো কোথায়? ওয়েবসাইটটাতে থাকা অবস্থায় আমি এই এক্সটেনশনটাতে ক্লিক দিব, সে বলে দিবে। ওকে স্যার, এখন কথা হচ্ছে স্যার ওয়েবএলাইজার, এটা লিংক দিয়ে দিয়েছি আমি। তো আশা করছি সমাধান হয়ে গেছে এটা, না নাকি স্যার? পেয়েছেন? আচ্ছা, আরো যদি এরকম হয় যে না ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, এটা থিম টিম কি ইউজ করছে না করছে এগুলো একটু দেখতে চাই, তাহলে ওই যে easywp.com এগুলো তিনি ওয়েবসাইটটা রেখে দিবেন। ওখানে ওয়ার্ডপ্রেসে কিনা, কোন হোস্টিং ইউজ করছে, সেটাও বলে দিবে, ইভেন এটাও বলে দিবে কোন থিম ইউজ করছে সে, হ্যাঁ সব বলে দিবে। easywp। ওকে, তো আরো আছে, হ্যাঁ আরো অনেক প্ল্যাটফর্ম আছে, আপনারা চেক করতে পারেন। আমি আর এখন এগুলোতে যাচ্ছি না। আমাদের যে আজকের যে ক্লাস, সেই ক্লাসে চলে যাচ্ছি। আমরা এসইও সেটআপ গাইডলাইন নিয়ে কথা বলছিলাম। প্রথমে যে অপশনটা আসছে সেটা হচ্ছে HTTP এন্ড HTTPS চেক। এই এসটার মানে কি? এটা কেমনে বুঝবো একটা ওয়েবসাইটে আছে কিনা? আমরা দেখলে এখানে HTTP এর সাথে এস দেখতে পাবো, তখনই আমরা বুঝবো এস আছে। ঠিক আছে? ওকে, দেন যদি না থাকে তাকে আমরা এরকম একটা ইনস্ট্রাকশন দিব যে ইউর ওয়েবসাইট ইজ ইন HTTP ভার্সন হুইচ ইজ নট সিকিউরড ভার্সন। এটা কোনো সিকিউর ভার্সন না। তো তুমি কি করো? আমরা রিকমেন্ড করি তুমি কি করো? এসটা লাগায় দাও। এখন ঠিক আছে, আপনি ক্লায়েন্টকে বললেন, ক্লায়েন্ট বলল আচ্ছা ঠিক আছে আমি তো পারি না, তুমি লাগায় দাও। তখন কি করব? তখন কি করব? আমাকে স্বনির্ভর হইতে হবে, তাই না? আমাকে শিখতে হবে এই অ্যাপসটা কিভাবে লাগাইতে হয়। খুব কঠিন, দেখেন আসেন শিখি। তো ওয়েবসাইটটা তো সে কোথা থেকে কিনেছে, ডোমিনটা বা নামটা কিনেছে না কোনো একটা প্ল্যাটফর্ম থেকে? না কিনলে কি ফ্রিতে দিছে? আসমান থেকে পড়ছে? কিনছে। তাহলে পৃথিবীর সবচেয়ে ভালো, ভালো বলতে সবচেয়ে পপুলার, আমি ভালো বলছি না কারণ ঝামেলা করতেছি তো, সবচেয়ে পপুলার ডোমিন হোস্টিং কেনার প্ল্যাটফর্মের নাম হচ্ছে namecheap.com। নাম কি তাহার? আরো আছে, হোস্টিংগার আছে, তারপরে কি আছে, ব্লো হোস্ট আছে, তারপরে কি বলে এটাকে, গোডেডি আছে, তাই না? এবং বাংলাদেশি কিছু প্রোভাইডার আছে। আমি জাস্ট একটা প্রোভাইডারের নাম বলে দিচ্ছি। এটা মোটামুটি ভালোই দেখলাম ওদের হোস্টিংটা, আমি ভালো দেখছি বলে বলে দিচ্ছি। আমার কোনো আত্মীয় বা কোনো পরিচিত বা কোনো কিছু না, তারা হোস্ট নিন ভালো করতেছে দেখলাম। একজন হোস্ট বাংলাদেশি, বিকাশ দিয়েও কিনতে পারবেন ডোমিন হোস্টিং।
রকেট দিয়েও কিনতে পারেন, সমস্যা নেই, কার্ড থাকলে তো ভালোই। এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, হোস্ট নেম, এই যে এটা। আবার একজন হোস্ট আছে, কিন্তু কথা হচ্ছে আমি যে এইভাবে মার্কেটিংটা করতেছি, ওরা আমাকে কি দিবে? এই যে একজন হোস্ট, ভালোই, ওদের খারাপ না, হ্যাঁ, ওদের হোস্টিং গুলো ভালো। ওখানে গিয়ে আপনি ডোমিন হোস্টিং কিনতে গেলে কি লাগে? ডুয়াল কারেন্সি কার্ড লাগে না স্যার? ডলার যেটাতে এন্ডোর্স করা, তো কার্ড লাগবে না। এখানে বিকাশেই আপনি কিনতে হবে, নগদ, বিকাশ, রকেট যা থাকে আর কি। বাংলাদেশি প্ল্যাটফর্ম তো, বাট ভালো, অনেক ভালো। তো যেটা বলছিলাম আর কি, যে ডোমিন হোস্টিং কিনার সবচেয়ে বড়, সবচেয়ে পপুলার প্ল্যাটফর্মের নাম হচ্ছে কি? নেমচিপ। এটার হেড অফিস হচ্ছে ইউএসএ। কিন্তু কথা হচ্ছে স্যার, এটা তো আমরা জানার উদ্দেশ্য ছিল না। আমাদের জানার উদ্দেশ্য ছিল এসএসএল কেমনে অ্যাড করে। তো একটা ডোমিন হোস্টিং নতুন যখন আপনি কিনবেন, তখন এসএসএল কিভাবে নেবেন সেটা আগে একটু দেখে আসেন। আপনার নাম কি না? খুব কমন নাম, আনকমন নাম কার? আমি বলি এটা আনকমন, এটা এত বেশি হবে না। তাহলে আমরা একটা ডোমিন কিনে আসেন, কিভাবে ডোমিন কিনে সেটাও দেখি। আমি লিখছি শিল্পা। হ্যাঁ স্যার, ওয়েবসাইট ক্রিয়েট করতে হ্যাঁ, এর ডোমেইন দরকার। ডোমেইন হলো ওয়েবসাইটের নাম, নাম কিনতে হবে কেন স্যার? আমি বুঝলাম না। নাম না কিনলে আপনাকে কে দিবে? জায়গা কিনতে হবে, হোস্টিং। হ্যাঁ। হোস্টিং যেটা হলো স্পেস, হ্যাঁ, হ্যাঁ। সেটা আমার দরকার ওয়েবসাইট। কিন্তু আমি নাম কিনবো, নামটা আমি আমার নাম দেবো, যে কোনো নাম দিতে হবে। আপনার এই নামটাই রেজিস্ট্রেশন করে নিতে হবে। যেমন আপনার কি হয়, আপনি যখন ভাই জন্মগ্রহণ করেন বা আপনার বাবু টাবু হয়, তখন কি হয়, যে রেজিস্ট্রি অফিসে গিয়ে কি করতে হয়? সার্টিফিকেট বানাইতে হয়, কিছু টাকা খরচ হয় না? এরকমই একটা রেজিস্ট্রেশন করতে হবে আপনি যা আছেন পৃথিবীতে। ও আচ্ছা, thank you. বুঝছেন স্যার? শিল্পা ঘোষ, বানানটা কি এরকম? শিল্পাঘোষ.com আমি দিলাম, দেখি এই ডোমিনটা অ্যাভেলেবল আছে কিনা, নাকি কেউ নিয়ে নিয়েছে। এটা শিল্পা ঘোষ তো একটা পপুলার নাম হইতে পারে না? অ্যাভেলেবল, ইয়েস স্যার। আপনি এই নামটা পাচ্ছেন, আপনি ইচ্ছা করলে আজকেই বানাই নিতে পারেন ওয়েবসাইট আপনার নিজের নামে। অনেকে নিজের নামে ওয়েবসাইট বানায়, আমিও নিজের নামে নিয়ে রাখছি, কিন্তু বানাই নাই। ওকে, শিল্পাঘোষ.com একটা ওয়েবসাইট, এটা ডোমিন, তাই না স্যার? এটা আমি নিলাম, আমি এটা নিয়ে নিচ্ছি। এটার দাম হচ্ছে $11.21 এক বছরের জন্য। ওকে, অ্যাড টু কার্ড। তাহলে আমি আমার কার্ডে অ্যাড করে দিলাম কি? ডোমিনটা, ওয়েবসাইটের নামটা। যে কোনো ওয়েবসাইটের নাম আপনি এইভাবে কিনবেন। অ্যাভেলেবল থাকলে আপনি কিনতে পারবেন, না থাকলে আপনি অন্যভাবে ঘুরায় পেঁচায় দিতে হবে, যে বিডি দিতে হবে, ওই যে দেয় না অনেকে, অ্যাভেলেবল না পাইলে দেয়। নিলাম, তাহলে কি লাগবে স্যার? হোস্টিং লাগবে কিনা? একটা হোস্টিং নিয়ে নেই আপাতত। আপনারা তো অ্যাডভান্স কিছু বুঝেন না এখনো, অনেকেই বুঝেন, সেটা আমি বলছি না, বাট অ্যাজ ইউজুয়াল আসলে আমি ধরে নিচ্ছি আপনারা কেউ বুঝেন না। একটা ডোমিন নিয়েছি, আরেকটা কি নিব? ওয়েব হোস্টিং নিয়ে নিচ্ছি। এখানে অনেক কিছু কাহিনী আছে, বলবো পরে, বাট আপনার কাজে হয়ে যাবে। তাহলে আমি কি কি নিলাম? ডোমিন নিলাম, আর জানি কি নেওয়া লাগবে? এসএসএল, সিকিউর সকেট লেয়ার। ক্লিক দিলাম, তাহলে আমার কত হলো? $21.93। আমি যদি একটু চেক আউট অপশনে যাই, এখানে আমাকে দেখে আমি কি কি নিয়েছি? ডোমিন নিয়েছি। আর এই জিনিসটা ডোমিন প্রাইভেসিটা ফ্রি আমাকে দিচ্ছে। আর হোস্টিংটা আমি নিয়েছি কিন্তু 1 মান্থের, 1 মাসের হোস্টিং নিয়ে আমি কি করব? মিনিমাম 1 ইয়ার, 1 বছরের নিব আমি। তাহলে আমার কত আসছে খরচ? $40.33, $40.5 ধরেন। তাহলে $40 কত আসে বাংলাদেশে? তো অ্যারাউন্ড একটা ওয়েবসাইট বানাতে গেলে 5000 টাকা আপনার লাগবে। না না, ওয়ার্ডপ্রেস হোস্টিংটা হচ্ছে একটা আজাইরা হোস্টিং, পৃথিবীর সবচেয়ে বাজে হোস্টিং এটা। এখানে কোন সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল আপনাকে দিবে না। আপনি কেমনে কাজ করবেন এটাতে? মানে পাগল হয়ে যাবেন আপনি পাগল হয়ে যাবেন লিটারালি। ওকে, আমি দেখাবো, এই সবগুলো বিষয়ে বলবো। এখন এটা নিলাম, এখন যদি এটা কিনে নেই না, অটোমেটিক্যালি আমার ওয়েবসাইটে শিল্পাঘোষ.com এর মধ্যে এসএসএলটা চলে আসবে, আমার কিচ্ছু আর করতে হবে না, এসএসএল হয়ে গেছে আমার। এখন প্রশ্ন হচ্ছে স্যার, ভালো কথা, আমার ক্লায়েন্ট তো আগেই ডোমেন কিনে রেখেছে, হয়তোবা সে এসএসএল নেয় নাই, অথবা 1 বছর পরে এসে সেটা এক্সপায়ার হয়ে গেছে, যার কারণে এখন এসএসএল দেখাচ্ছে না। এখন আমি কেমনে এসএসএল অ্যাড করবো সেটা বলেন। তাইলে এই যেখান থেকে সে পারচেস করেছে, নেমচিপ বা একজন হোস্ট বা হোস্ট নিন, যেখানেই যান আপনি, যেখান থেকে পারচেস করেন,
আপনি একটা অ্যাকাউন্ট তো ক্রিয়েট করে সেখান থেকে কার্ড এড করে পারচেজ করবেন, তাই না? ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে। কথার কথা, মাসুদ ভাইয়ের হচ্ছে একটা অ্যাকাউন্ট আছে নেমচিপে, যেখানে masud@gmail.com এটা দিয়ে একটা সে অ্যাকাউন্ট আছে। সেখানে শিল্পা ঘোষ নামে একটা কি করছে, ওয়েবসাইট কিনছে। 1 বছর পরে এসএসএল গেছে গা। শারমিন আপু কি করছে, অডিট করছে। অডিট করার পরে শারমিন আপু দেখলো এসএসএল নাই। মাসুদ ভাই বলছে, হে মিয়া আপনার ওয়েবসাইটে এসএসএল নাই, which is not secure version. We recommended you to migrating your website HTTP to HTTPS. সে বলল, and মাসুদ ভাই ক্লায়েন্ট, সে বুঝেই না এসএসএল কি। সে বলল আচ্ছা শারমিন আপু আপনি আমার এটা অ্যাড করে দেন। শারমিন আপু তখন কি করবে, বা আপনারা তখন কি করবেন, আপনি বলবেন যে ভাই আপনি যেখান থেকে ডোমেইন কিনেছেন সেটার অ্যাক্সেস তো আমার কাছে নাই, আপনি আমাকে সেটার অ্যাক্সেস দেন। যখন তার কাছে সেই অ্যাক্সেসটা থাকবে তখন কি করবে, ডোমেইন থাকবে না আপনার ওয়েবসাইটে। আমি এটা এখন আর দেখাচ্ছি না, সময় চলে যাচ্ছে। ডোমেইনটার নিচে এই পাশেই লেখা থাকবে, এসএসএলটা লাল হয়ে থাকবে, বলবে রিনিউ অথবা অ্যাড এসএসএল। শুধু একটা ক্লিক দিবে, অ্যাড এসএসএল দিয়ে যত টাকা প্রাইস আছে দিয়ে কনফার্ম করে দিবে, কিচ্ছু করতে হবে না, অটোই এসএসএল অ্যাড হয়ে যাবে। স্যার বুঝছি। তাহলে এসএসএল কিভাবে অ্যাড করতে হয়, ডোমেইন হোস্টিং কিভাবে কিনতে হয় আমরা জানছি। প্র্যাকটিক্যাল অবশ্যই দেখাবো স্যার, কিন্তু আজকের ক্লাসটা খুবই ক্রিটিক্যাল ক্লাস। আমি যদি এখন একটু এইভাবে প্র্যাকটিক্যাল এখানেই পড়ে থাকি তাহলে বাকি টপিকগুলো দেখাইতেই পারবো না। আরেকটা বিষয়, হ্যাঁ আপনারা আমার কাছে এটা আমাকে বলবেন, আপনাদের মধ্যে কেউ আমাকে বলবেন, আপনিই বলবেন যে আমাদেরকে এটা প্র্যাকটিক্যাল দেখান, ঠিক আছে? প্র্যাকটিক্যাল দেখান। আরো যে বিষয়গুলো আছে যেমন ডোমেইন হোস্টিং যে কিনছেন আপনি, ওগুলো একটু দেখান, দেখি কেমন লাগে, দেখতে কেমন লাগে। তো এই বিষয়গুলো, যাই হোক, আমরা এসএসএল এর যে পার্টটা আছে এটা ক্লিয়ার। আর এখন আমাদের কাজ কি, আমাকে কি জমা দেবেন, আমাকে যা আছে তাই জমা দেবেন, কিচ্ছু করতে হবে না। এই পার্টটা তো আপনি ধরতে হবে না, আমি জাস্ট বুঝাইলাম আপনাদেরকে বিষয়টা। যা আছে তা আমাকে দিয়ে দিবেন, গেল। www and non www ভার্সন চেক। একটা ওয়েবসাইট 4টা ভার্সনে থাকে, কয়টা ভার্সন গুলো একটু বলে দিচ্ছি। আমি এখন দেখাইতাম, সময় থাকলে এখনই দেখাইতাম, কিন্তু এই ক্লাসটা অলরেডি হয়ে গেছে, আমি আবার নিচ্ছি। তারপরে যদি আবার বসে থাকি তাহলে তো সমস্যা। একটা ওয়েবসাইট 4টা ভার্সনে থাকে, http .abc.com abc.com, আবার থাকে https abc.com, আবার থাকে www, আচ্ছা http এইচটা এইভাবে হবে আর কি, http তারপর www.abc। এখন কথা হচ্ছে স্যার এগুলো একটু প্র্যাকটিক্যাল দেখাইলে ভালো ছিল। আচ্ছা দেখাই দিব, এখনই দেখাই দিব, আসেন। আবার https www ছয় দেই abc.com, আবার https, মানে এগুলো হচ্ছে এক্সট্রা ভার্সন আর কি, এক্সট্রা ভার্সন, শুধু abc.com। আবার হতে পারে https www.com, দেখালাম না? তো এই অনেক ভার্সনে হয় একটা ওয়েবসাইট। এন্ড সোজা কথা যদি আমি বলি, প্রথমত হচ্ছে www দিয়ে হয়, www ছাড়া হয়, আবার হচ্ছে https সহ হয়, https ছাড়া হয়, এই 4 ভার্সন। এর মধ্যে এইগুলো আর কি কাহিনীগুলো, বুঝছি স্যার? তাইলে আমরা যখন একটা ওয়েবসাইটের www ভার্সন থাকে, আমরা জানি ক্যানোনিক্যাল ট্যাগ কি, জানি না আমরা? এবং www ভার্সন থাকে না, তখন এই যে দুইটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন গুলো একটাই ভাবে, সেক্ষেত্রে তাদেরকে হচ্ছে ডুপ্লিকেট ধরে তাদের কন্টেন্ট গুলো। আমরা যার কারণে শিখেছিলাম যে তাদের কি দরকার, ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করে তার ওয়েবসাইটে। কিন্তু আমরা তাকে সাজেশন দিব যে তোমার ক্যানোনিক্যাল ট্যাগ তো নাই তোমার ওয়েবসাইটে, তুমি কি করো, ক্যানোনিক্যাল ট্যাগ অ্যাড করো। আমরা তো অডিট করেছি, কিন্তু অডিট করে আমরা পেয়েছি ক্যানোনিক্যাল ট্যাগ তার নাই, এখন তাকে সাজেশন দিব, গাইড দিব। এখন কথা হচ্ছে, ধরে নেন এই যে পারভেজের একটা ওয়েবসাইট,
তার নিজেরই ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে করা, এখন ওই ওয়েবসাইট ক্যানোনিক্যাল ট্যাগ, এটার জন্য কি সে গাইডলাইন তৈরি করবে? সে নিজেই তো অ্যাড করবে, তাই না? নিজে কিভাবে অ্যাড করবে? যদি ওয়ার্ডপ্রেস হয় কিভাবে অ্যাড করবে, আর যদি ওয়ার্ডপ্রেস না হয় তাকে কিভাবে গাইডলাইন দিবে, সেটা আমরা একটু দেখবো জাস্ট উইদিন 2 মিনিটস এর মধ্যে আমরা এটা শেষ করব, কারণ আমরা মনে হয় এই জিনিসগুলো দেখেছি। ওকে, আচ্ছা আমি একটু সরাসরি আমার ওয়েবসাইটটাতে চলে যাই, আছে কিনা আল্লাহ জানে ওয়েবসাইট। না, রুম তো ঠিক আছে, হ্যাঁ এখানে আবার ওয়েবের ক্লাসও তো হয়, ওরা আবার জ্যাম ইনস্টল করে। আচ্ছা আমি দেখি ওয়ার্ডপ্রেসেরটা আছে কিনা আমার এখানে। পাসওয়ার্ড ভুল দিচ্ছি বলা হচ্ছে, একটা মিনিট। তাহলে এটা আমাদের একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, তাই না, যেটা আমাদের আছে। এখন আপডেট করে দিচ্ছি, আমি দেখি একটু সাইটটা ভিজিট করে আসেনি কোনো কিছু। ওকে, এই ওয়েবসাইটটা তো আমাদের, না? কি অবস্থা এটার? ওকে, তো আমরা এখানে আসি, আসার পরে স্যার কি দেখাইছে ইউস্টেসিউ প্লাগইনটা ইনস্টল করা দেখাইছে? তাহলে কেমনে কি? মানে আপনি ওই মেনু সোশ্যাল মেনু বলতে না 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 না, আমি বলছি এগুলো বাদ দেন, ঠিক আছে আমরা ক্লাসে যাই। ওকে, তাহলে আমরা কি করব, এই পুরো ওয়েবসাইট তো আমরা বিভিন্নভাবে বানাইছি বা বানাবো, পুরো ওয়েবসাইটকে এসইও করতে হবে না ভাই হাসিম ভাই? এসইও করতে হবে না? তো পুরো ওয়েবসাইটকে আবার এসইও করতে গেলে একটা প্লাগইন যদি আমরা ইনস্টল করি না, পুরো ওয়েবসাইটকে এসইও করতে সেটা আমাকে হেল্প করবে। একটা প্লাগইন আমি শুধু ইনস্টল করব, আমার পুরো ওয়েবসাইটকে সে এসইও করে দিবে, বুঝছেন? আমাকে ইনস্ট্রাকশন দিবে, এখানে এই করো, এখানে সেই করো, এখানে ক্লিক দাও, এটা লাল হয়ে আছে এটাকে নীল করে দাও। তাহলে এই প্লাগইনটা আমার দরকার আছে কিনা? এরকম 2টা প্লাগইন আছে, পপুলার 2টা প্লাগইন আছে, 2টা না অনেকগুলোই আছে, কিন্তু সবচেয়ে বেশি পপুলার 2টা প্লাগইন। একটা নাম হচ্ছে ইওস্ট এসইও, একটা নাম হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ। আমি দেখাচ্ছি, আমি ইওস্ট এসইও দিয়ে দেখাচ্ছি। এটা অলরেডি ইনস্টল করা, আমি এটাকে আনইনস্টল করে দেখাবো, কারণ আপনাদের তো প্রথম থেকে শিখতে হবে, তাই না? ওকে, তো ওয়েবসাইট আমাদের বাসায় গিয়ে সবার আছে নাকি? আমি কিন্তু বলেছিলাম। ইয়ার ল্যাপটপ নিয়ে আসছেন না পিসি? আচ্ছা, ল্যাপটপ নিয়ে আসতে হবে, তাইলে বলা যাবে না, কারণ আমি এখান থেকে কাজ করবো না। আচ্ছা খেয়াল করেন, এটা আমি দেখতেছি, আমরা বলেছি থিম আর প্লাগইনের মাধ্যমে সবকিছু করে ফেলবে এই ওয়েবসাইটে। তো একটু আগে বলেছি যে একটা প্লাগইন আছে যেটা আপনার পুরো ওয়েবসাইটকে এসইও করে দিবে, তো এটাই তো দরকার আমাদের, তাই না? তাহলে আমরা কি করব, প্লাগইন ইনস্টল করার জন্য প্লাগইনে ক্লিক দিব, বাসায় গিয়ে এগুলো করব, কিন্তু করার পরে অ্যাড প্লাগইন, কোন প্লাগইন? অ্যাড প্লাগইনে গিয়ে এই পাশে এসে আমি লিখবো ইওস্ট এসইও, ইওস্ট এসইও, YOAST, ইওস্ট এসইও, এই কথা লিখবো। লেখার পরে প্লাগইনটা আমার সামনে চলে আসবে, একদম প্রথম যে প্লাগইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা YOAST, ইওস্ট। এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নিব। এখন বলেছিলাম যে স্যার আরো পপুলার কিছু প্লাগইন আছে, তাই না? লিখে নেন, র‍্যাঙ্ক ম্যাথ, অল ইন ওয়ান এসইও, এই 3টাই লিখে নেন, কারণ এগুলো লাগবে ভাই, পরে বলবেন যে স্যারের তো নামই বলে নাই, শুনেই নাই, এটা ওই যে লেখা আছে র‍্যাঙ্ক ম্যাথ, অল ইন ওয়ান এসইও। এই 4টার যে কোনো একটা আপনি ইনস্টল করলে, 4টার যে কোনো একটা ইনস্টল করবেন, যে কোনো একটা ইনস্টল করবেন, কাজ হয়ে যাবে। তো আমি কি করব, ইনস্টল ইওস্ট এসইও, যেটা ইওস্ট এসইও, এটাকে ইনস্টল করে দিচ্ছি। অ্যাক্টিভ করতে হবে না স্যার, কোনো প্লাগইন বা থিম যখন আমি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব, কি করতে হয়, এটাকে অ্যাক্টিভেট করে দিতে হয়। আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি। ওকে স্যার, ডান। ওকে, তো আমরা পোস্ট করা শিখছিলাম না? শিখছিলাম তো বেটা,
ওই যে ইয়ার ক্লাসে, লোকাল হোস্টের ক্লাসে প্রথম দিনই একটা পোস্ট কিভাবে করতে হয় দেখাছিলাম না? তো আসো আমরা একটা পোস্ট করি, যে অল পোস্টে বা অ্যাড নিউ পোস্টে গেলে আমরা এখান থেকে করতে পারবো। আচ্ছা অল পোস্টেই যাই, যাওয়ার পরে এখানে কোনো পোস্ট নাই, আছে নাকি? নাই। তো আবার আমরা এই যে প্লাগইন সেকশনে গিয়ে একটু দেখি, দাঁড়ান তো এখানে কি কি প্লাগইন ইনস্টল করা আছে। ওকে, আমরা পোস্টে যাই। হ্যাঁ, অল পোস্ট, অল পোস্টে গিয়ে এখানে পোস্ট নাই, তাহলে আমরা একটা পোস্ট করি, যে অ্যাড পোস্ট করতে পারবো, করলাম। পোস্ট করা কিন্তু খুব ইজি স্যার। আমি এই টাইটেলের জায়গায় একটা টাইটেল দিব, কিছু একটা দেই, একটা মিনিট, দ্য নিউ ইয়র্ক টাইমস না, এখান থেকে না, আমরা হচ্ছে একটা কাজ করি, কোন একটা প্রোডাক্ট নিয়ে একটা পোস্ট করি, আসেন ভালো হবে, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আমি এখানে গুগল ইউএসএ তে একটু যাই, গুগল ইউএসএ তে যাই, ওখান থেকে গিয়ে করি, নিউজ না দেই। আমি এখান থেকে গিয়ে একটা পোস্ট করব, যে বেস্ট গ্রাইন্ডার মেশিন। এখানে অনেক ওয়েবসাইট চলে এসেছে, দ্য নিউ ইয়র্ক টাইমস আসছে, গেলাম। তো এটা তার টাইটেল না স্যার, আমরা এই টাইটেলটা কপি করে আমরা একটা টাইটেল দিয়ে আসি, সেম টাইটেলটাই আমরা দিই। ওকে, বাকি কাটি, বেশি হয়ে গেছে, দিলাম। তারপর এখানে আর কি কি আছে, এই যে একটা ছবি আছে না, আসেনি, ছবিটা স্ক্রিনশট দিয়ে দিয়ে দিই, মানে আপাতত আমরা একটা পোস্ট করতেছি। ওকে, ছবিটা নিয়ে নিলাম, পরে দিব না, এটা লেখাটাকে নিব না, নিয়ে নে, পোস্ট করতে গেলে লেখাটাকে লাগবে। ওকে, আমরা চাচ্ছি ছবিটা এই মাঝামাঝি দিতে, হ্যাঁ সরি, ছবিটা মাঝামাঝি দিতে, এইখানে ছবিটা দিতে যাচ্ছে। তো এখানে কার্যটা রেখে এই যে অ্যাড মিডিয়া মনে আছে, এখান থেকে গিয়ে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ছবিটা কই, ছবিটা কই, ছবিটা আমরা নিয়ে আসবো, তাই না? কইটা এই যে এটা, এটা আমরা দিয়ে দিলাম। ইনসার্ট ইনটু দ্য পোস্ট দিলাম, এটাকে একটু টেনে বড় করে দিলাম, এটাকে একটু মাঝামাঝি করে দিলাম। স্যার বুঝছি তো? ওকে স্যার, পাবলিশ, এরকম একটা পোস্ট করতে পারবো না আমরা অফিস বাসায় গিয়ে? পারবো? ও অবশ্যই হয়ে যায়। এটাকে আমি পাবলিশ করবো এখন? এখন তো প্র্যাকটিস করবো আমরা, তাই না? কপিরাইট তো অবশ্যই হবে। আপনি আরেকজন থেকে চুরি না, এটাকে বলে ডাকাতি। সামনে আনলাম না, আবার ভিডিও করতেছি সবার সামনে, 24 জন মানুষের সামনে আমি আরেকজনের ওয়েবসাইট থেকে এটা নিয়ে আসলাম, আবার ভিডিও করতেছি, আবার এই ভিডিও দিয়েও দিব, তাহলে এটা চুরিও তো না, এটা ডাকাতি হবে। তাহলে এটা করা যাবে না। হ্যাঁ, এটা জাস্ট আমরা প্র্যাকটিস পারপাসে এখন করছি। তাহলে এই পোস্টটা কেমন হলো একটু দেখা দরকার না? এই যে ভিউ পোস্ট, আমরা একটু দেখি পোস্টটা। এই যে একটা পোস্ট আমরা করছি, তাই না স্যার? এই পোস্টটা যে আমরা করলাম, এই ভাই টেনশন করেন না, পোস্ট কিরকম হবে না হবে, কত সুন্দর করে গুছাইতে হবে, কত সুন্দর করে সাজাইতে হবে, আমি শেখাবো। এই যে একটা পোস্ট করলাম, এখানে এই যে পোস্টটা বা এই যে একটা পোস্ট করলে তো একটা পেজ হয় এটা, তাই না? এই পেজের মধ্যে ক্যানোনিক্যাল ট্যাগ ধরেন যে নাই, এই পেজে কি নাই ভাই? আপনি বলে দিয়েছেন যে তার 20টা পেজে ক্যানোনিক্যাল ট্যাগ মিসিং। এখন মাসুদ ভাই কইলো যে ঠিক আছে শারমিন আপু, এই 20টা পেজে আপনি ক্যানোনিক্যাল ট্যাগ অ্যাড করে দেন, আমার এটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, আপনি করে দেন। এখন শারমিন আপুর এটা পারা উচিত কিনা, সে শিখছে কিনা যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয়, কিন্তু আমরা জানি না। আমরা এখন পর্যন্ত কি জানি? জানি না। এখন শিখবো আমরা, আসেন। খুব কঠিন, এটা খুব কঠিন, 30 সেকেন্ডের মতো সময় লাগবে। মামা এটা না আমি শিখাইলাম, এটা তো এখানে এই যে কি বলে এটাকে ইউজ, এটাতে ক্লিক দিলেও তো বলে দিবে ক্যানোনিক্যাল ট্যাগ নাই। এই যে ডায়াগনোসিস এর দিকে গেলেই তো বলে দিবে ক্যানোনিক্যাল ট্যাগ, নো ক্যানোনিক্যাল ট্যাগ সেট ফর দিস পেজ। মনে আছে কথাগুলো? অথবা ইন্সপেক্ট করলেও তো ক্যানোনিক্যাল লিখলেই চলে আসবে, ক্যানোনিক্যাল নাই। ওকে স্যার, কথা হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ নাই, এখন শারমিন আপু অ্যাড করবে, কিভাবে করবে আসেন শিখি। আমি একটু ব্যাকে যাচ্ছি, ক্যানোনিক্যাল ট্যাগ অ্যাড করবো আমরা। আমাদের উদ্দেশ্য কি? খুব খারাপ উদ্দেশ্য,
যে আমরা এখন পেজে পেজে ক্যানোনিক্যাল ট্যাগ অ্যাড করবো, তো কিভাবে করবো আসেন। এই পেজে যে ইউআরএলটা এটা না স্যার পুরাটা, এই ইউআরএলটা কপি করেন, বা ক্যানোনিক্যাল ট্যাগ 20টা পেজের মিসিং, 20টা পেজের ইউআরএল কি আপনার কাছে নাই? ওই যে অডি স্ক্রিমিং ফ্রগ যখন দিয়ে দিছে 20টা পেজের ইউআরএল তো আমাকে দিয়ে দিছে। দেখেন কেমনে অ্যাড করব, 30 সেকেন্ডও লাগবে না। এটা আমি কপি করলাম, করে ব্যাকে আসলাম। এই পোস্টের নিচে আমরা যখন ইওস্টেসিও ইনস্টল করছি দেখেন এমন একটা বার চলে আসছে না আমাদের ইওস্টেসিও, নিচে যাব, নিচে গিয়ে অ্যাডভান্স অপশন দেখা যায়, ক্যানোনিক্যাল ইউআরএল সেম যে ইউআরএলটা আছে কপি করে দিয়ে দেন, সেভ দিয়ে দেন। খুব কঠিন কাজ ক্যানোনিক্যাল ট্যাগ অ্যাড করা। এই পেজে যদি আরো 4-5টা যদি পিকচার থাকে সবগুলো যদি channel- আরে পিকচারের সাথে ক্যানোনিক্যাল ট্যাগের সম্পর্কে, ক্যানোনিক্যাল ট্যাগ তো পুরা পেজ একটা ট্যাগ। একটা একটা করে লিংক দিতে হবে স্যার। বুঝছি স্যার, পারবো। জি স্যার, ক্লিয়ার, বল। কনফ্লিক্ট না করে, হ্যাঁ ডুপ্লিকেট না হয়। আমি জাস্ট বুঝালাম একটা পেজে দিয়ে, হ্যাঁ পেজের ক্ষেত্রে হবে না কেন। কাস্টম ওয়েবসাইট গুলোতে যেটা হয়, হোম পেজে ক্যানোনিক্যাল ট্যাগ থাকে বা 2-3টা পেজে থাকে, আরো 20টা পেজে ক্যানোনিক্যাল ট্যাগ থাকে না। তখন কি করতে হয়, 20টা পেজেও ক্যানোনিক্যাল ট্যাগ বসাইতে হয়। কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যেটা হবে, আপনাদেরকে আমি জাস্ট বলে রাখছি, এটা কিছু কিছু থিমে এটা কনফ্লিক্ট করে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যেটা হয়, হোম পেজে যাবেন, হোম পেজে গিয়ে ওই পেজে যে নিচে আমি ক্যানোনিক্যাল ট্যাগ বসাইছি না, হোম পেজে গিয়ে নিচে ক্যানোনিক্যাল ট্যাগ বসাই দিবেন। অ্যাডভান্স অপশনে গিয়ে এখন বসাইছি পারবেন না, বসাই দিবেন, সব পেজে অটো হয়ে যাবে। শুধু হোম পেজে বসাই দেন, কথা বুঝছেন? আবার কথা হচ্ছে স্যার কাস্টম ওয়েবসাইট বা কোডিং করে যদি ওয়েবসাইট করি তাহলে হোম পেজে বসালে কি পুরো পেজে হয়ে যাবে? সব পেজে না স্যার, সব পেজে একবার করে বসাইতে হবে। এখন কথা হচ্ছে এটার কি কোনো ওয়ে নাই যে আমি হোম পেজে বসাবো সব পেজে হয়ে যাবে? ওয়ে আছে, কিন্তু ডেভেলপার এটা বুঝবে না। আপনার ডেভেলপারকে বলে দিতে হবে যে আমি যেই কোডটা দিচ্ছি তোমাকে, সেই কোডটা ডাইনামিক্যালি বসাইতে হবে। কিভাবে বসাইতে হবে? ডাইনামিক ভাবে বসাও। ডাইনামিক ভাবে, এই ডাইনামিক কথাটা যখন তাকে বলবা সে বুঝে যাবে কি করতে হবে। ওই ট্যাগটা যখন ডাইনামিক ভাবে সে বসাবে, তুমি তো তার ট্যাগ দিয়েই দিবা, ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে দিবে না তাকে। সে যখন ডাইনামিক ভাবে বসাবে অটোমেটিক্যালি সব পেজে সেটা পেয়ে যাবে। ক্লিয়ার স্যার? এগুলো আসতে সময় লাগবে, আপনাদের হতাশ হওয়ার কিচ্ছু নাই, টাইম লাগবে, অনেক টাইম লাগবে এই জিনিসগুলো ভিতরে আসতে। যাই হোক, ক্যানোনিক্যাল ট্যাগ বসাতে পারবো। এখন আপনার ওয়ার্ডপ্রেস আপনি বসায় দিচ্ছেন, কিন্তু ওই লোকের তো কাস্টম ওয়েবসাইট, ক্যানোনিক্যাল ট্যাগ কি সেটাই সে জানতো না। আপনি বলছেন ক্যানোনিক্যাল ট্যাগ নাই, এখন সে বলবে যে ঠিক আছে ক্যানোনিক্যাল ট্যাগ গুলো আমাদের দাও। এখন আপনার কি করতে হবে? ক্যানোনিক্যাল ট্যাগ বানাইতে হবে না এখন আবার? এই বানাইতে হবে কিনা? কথার কথা। আমাদের যে হোম পেজ আছে, আমাদের হোম পেজের জন্য ক্যানোনিক্যাল ট্যাগ বানাবো স্যার। কিভাবে বানাবো আসেন দেখি। এই যে হোম পেজের লিঙ্কটা কপি করবেন, করলাম। চ্যাট জিপিটি হ্যাঁ না আছে আপনাদের কাছে? আছে। আমরা চ্যাট জিপিটির কাছে যাই, কি বলবো, তারা বললাম যে প্লিজ মেক দ্য ক্যানোনিক্যাল ট্যাগ ফর দিস পেজ। এই পেজটার জন্য একটা ক্যানোনিক্যাল ট্যাগ তৈরি করে দাও। পেজটা আমি এখানে দিয়ে দিলাম, ডান। কত সেকেন্ড লাগছে ভাই তৈরি করে দিতে? এই কত সেকেন্ড লাগছে? 2 সেকেন্ড। ক্যানোনিক্যাল ট্যাগ এটাই, কিন্তু এটা কপি করে আপনি কি করেন, ওই যে শীটটা আছে না আপনার, তার এইখানে এটা পেস্ট করে দেন যে এইটা তোর ক্যানোনিক্যাল ট্যাগ, এটা বসাই দে। কোথায় বসাই দে? এখানে লেখাই আছে, তোর ওয়েবসাইটের হেড সেকশনে বসাই দে। হেড সেকশনে, হেড মানে কি? আপনার এখানের ওয়েবসাইটের হেড সেকশন কোনটা স্যার? এই যে উপরের অংশটা, মেনু টেনু নাই আর কি আমাদের, কিন্তু এটাই কি হেড সেকশন না? তো তাকে বলে দিতে হবে তুমি হেড সেকশনে বসায় দাও। সে জানে কেমনে হেড সেকশনে বসাইতে হবে। এখন কথা হচ্ছে স্যার আমিও জানতে চাই কিভাবে হেড সেকশনে বসাইতে হবে। অথবা আমি ওই যে ইউএসটিসিও প্লাগইন দিয়ে বসাইছি না আমরা, আমি প্লাগইন ইউজ করব না, থাকে না কিছু ঘাটতেরা, আমি প্লাগইন ইউজ করব না। এখন কিভাবে হেড সেকশনে কোড বসাইতে হবে বলেন?
আমি দেখাইতে পারি, এখন আপনাদের আবার মাথার উপর দিয়ে যাবে কিনা, অল্প একটু দেখা যাচ্ছে। সিম্পল আসলে জিনিসগুলো। আর আজকে যেটা দেখাবো এটা হচ্ছে আরো 3 মাস দেখাবো, সো প্যারা নেই। তাহলে হেড সেকশনে কোড বসাবো, তাই না? ব্যাক এন্ডে চলে আসবো আমরা, আসার পরে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যাব। আবার বলছি না বদলে সমস্যা নেই, ভিডিও আছে, দেখতে থাকেন। ওকে, যাওয়ার পরে এই পাশ থেকে আমরা খুঁজে বের করব থিম হেডার, বা ওই যে হেডার ডট পিএইচপি খুঁজে বের করব। পেয়েছি কি আমরা? তো হেডার ডট পিএইচপি তে যাব, যাওয়ার পর দেখি এখানে অনেক কোড আছে রে, এগুলো দেখলে একটু মাথা মাথা ঘোরাচ্ছে না? কিন্তু দেখো শীটের মধ্যে আমি বলে দিয়েছি কোন সেকশনে বসাবো, এইটা খুঁজে বের করবা, এটা কোথায় আছে। প্যারা নাই, প্যারা নাই, কোডিং শিখা যাবে 2 দিনের মধ্যে। আর আছে না এখানে? এটা হচ্ছে হেডের শুরু, এটা হচ্ছে হেডের শেষ। মানে হেডের আগে একটা স্ল্যাশ মানে ক্লোজ, শেষ বন্ধ, আর নাই হেড, এর ভিতরেই হেড। তাহলে এই হেডের ভিতরে বসাতে বলছি না, যে কোনো জায়গায় ওই কোডটা পেস্ট করে বসাই দাও, কাম শেষ। খুব কঠিন। কোন কোডটা? হ্যাঁ, এই যে একটা কি করলাম আমরা, ক্যানোনিক্যাল ট্যাগ বানালাম। এবার এই যে হেড সেকশন শুরু এখান থেকে, আবার ওই যে পেজের ভিতরে গিয়ে কোন একটা কোডের ভিতরে গিয়ে স্পেস দিয়ে বসাই দিও না, কিন্তু একবারে কিন্তু যাবে, সব যাবে, ওয়েবসাইট সব যাবে। তো কি করবা, এই যে হেড সেকশনের নিচে একটা স্পেস দিয়ে এনে বসাই দাও, তাই না? মানে কথা হচ্ছে হেড সেকশনের ভিতরে বসাই লিখতে হয়, তার মানে এই যে ক্লোজ হেড আছে না, মানে হেড শেষ, এর আগে একটা স্পেস দিয়ে এখানে বসাই দাও। ইচ্ছা তোমার কোথায় বসাবা, এর ভিতরে বসাই দাও আর কি, কোন লাইন ভাঙ্গে দিয়ে আবার বসাই যায়, এটা কিন্তু খবর আছে। মানে কোন শুরু বা শেষে বা কোন একটা জায়গায় যেখানে অন্য কোন কোড ভাঙবে না, সেখানে বসাই দাও। তাহলে আমি বসাই দিলাম হেড সেকশনে কোড, ক্যানোনিক্যাল ট্যাগ বুঝছি, আর কোন প্যারা আছে নাকি? এখন কথা হচ্ছে স্যার তাকে কি দিব, তাকে হচ্ছে ওই যে চ্যাটজিপিটি তে বানাইছি এই কোডটা তাকে দিয়ে দাও, যে তুমি এটা তোমার হেড সেকশন বসাই দাও। এই কথা বলাই আছে শীটের মধ্যে, আপনার আর কোনো কাজ নাই। এই যে উপর থেকে 3টা কাজ আমি এখন পর্যন্ত দেখালাম, কতক্ষণ লাগবে আপনাদের করতে আমি দেখাই। আমার বোঝাইতে সময় লাগছে, আই এম সরি। এটা কি আপনি আর চেঞ্জ করবেন? যা আছে তাই আমাকে দিবেন। আর ক্যানোনিক্যাল ট্যাগ বানাইতে চ্যাটজিপিটি দিয়ে কতক্ষণ সময় লাগবে আপনাদের? তাহলে এই 2টা কাজ করতে কতক্ষণ সময় লাগবে এভারেজ? সেটাই বল, 5 মিনিট লাগবে তোমার? তো বিয়ে করানো যাবে না রে, কিন্তু বিয়ের যোগ্যতা হারাই ফেলছো, দেখে রাখেন। আরে ভাই জানেই তো না, বায়ার তো জানেই না যে চ্যাটজিপিটি কি, আর বায়ার এটাও জানে না যে চ্যাটজিপিটি যে একটা সত্য কথা বলি, আমার এখানের কথা বলছি না, এমন অনেক ডিজিটাল মার্কেটিং এর টিচার আছে, সে এখনো জানে না যে চ্যাটজিপিটিও বিভিন্ন কোড করতে পারে, চ্যাট এইরকম ট্যাগ জেনারেট করতে পারে। তুমি আমি জানি দেখে আমরা ওরে বলতেছি যে তুমি ক্যানোনিক্যাল ট্যাগ তৈরি করে দাও, সে করে দিছে, সে তো জানেই না। তো চ্যাটজিপিটি বা এআই টুল গুলো আমাদের জন্য অভিশাপ না, কি বলে, অভিশাপ না আশীর্বাদ, সহজ করে দিছে আমাদেরকে। কিন্তু যে জানে না সে কি পারবে? আর ভাই ভাই আমি বলি, গাড়ি আছে না, কার আছে না এখন? এই ভাই একটা সময় কি কার ছিল এরকম? কি বলেন ভাই, কার ছিল না একটা সময়? মানুষ অনেক দূর হাঁটছে না, আমার দাদারে দেখছি অনেক হাঁটছে। তো এই কার গুলো কি এখন আমাদের জন্য আশীর্বাদ? কিন্তু চালাইতে জানতে হবে। চ্যাটজিপিটি বা এআই টুল গুলো আমাদের জন্য আবিষ্কার, এগুলোকে প্রম্পট দিয়ে চালানো শিখতে হবে। তো যে চালানো শিখছে না সে তো আসলে মেন্টর না। ওকে, বাদ দেন, এগুলো নিয়ে অনেক কথা বলা যাবে, এখন আর বলতে চাচ্ছি না। আসেন এবার আমরা আবার আসি মেটা টাইটেল। মনে আছে তো মেটা টাইটেল কি রে ভাই, নাম কি, জিনিসটা কি? এটা এই মেটা টাইটেল লিখছে কারে? এত বড় মেটা টাইটেল কে লিখছে? এটা ছিল, এমনিতেই ছিল, ছিল আগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি দেখছি এগুলো ছিল, পারফেক্ট। ওকে, তো এরকম ধরো তার 10টা পেজ আছে, 10টা পেজ আছে। প্রথম কথা তার হোম পেজ, এটার নাম কি? হোম পেজের মধ্যে ধরো এই মেটা টাইটেলটা আছে। তো তুমি দেখলা এই মেটা টাইটেল তো অপটিমাইজ না, ওয়াই?
অনেক বেশি ক্যারেক্টার, অনেক লম্বা, এটা কি অপটিমাইজ কোনো মেটা টাইটেল না। তাহলে তুমি কি করবে, একটা সাজেশন দিবা তাকে, দেখো এটা না, তোমার কি করতে হবে, এটাকে আরেকটু ক্যাচি করে 60 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, এটা দিয়ে দিবে। এখন কথা হচ্ছে স্যার এটা দিব কেমনে, আমি কি এটা রিসার্চ করতে হবে? এইটাই তো আশীর্বাদ বেটা এআই টুলের। এআই টুলের কাছে দিয়ে দাও, টাইটেলে আমি বলি টাইটেলে কোনো কপি হয় না, টাইটেলের কপি হয় না। তুমি কি করবা, এটা এআই টুলের কাছে দিয়ে বলো যে তুমি এটাকে আরেকটু ক্যাচি করে 60 ক্যারেক্টারের মধ্যে আমাকে দাও। ইভেন তুমি আমাকে 200 সাজেশন দাও এটার জন্য, কথার কথা 10টাই লিখতে হয়, সে 200 সাজেশন দিবে এটা নিয়ে, খুব সুন্দর সুন্দর করে ক্যাচি করে, ওখান থেকে যেটা সবচেয়ে ভালো তুমি এটা ক্লায়েন্টের জন্য সাজেস্ট করো। আমরা যখন প্রথমে এসইও শিখতাম তখন কি চ্যাট জিপিটি ছিল? আরে টেনশন, কলম খাতা নিয়ে, আচ্ছা এটা না আমি চিপ না অ্যাফোর্ডেবল দিলাম অ্যাফোর্ডেবল, এই টাইটেল যেন কেমন লাগতেছে, স্যার যে কি বলবে, এরপর এটা দিই, এরকম একটা বিষয় ছিল। আপনাদের তো ইজি, আপনি গিয়ে সার্চ করেন, চ্যাট জিপিটি আপনার দিয়ে দিচ্ছে, হয়ে গেল। স্যার বুঝছি? তো সেম প্রত্যেকটা টপিক এখানে হোম দেওয়া আছে, তারপরে কি আছে মারিয়া বেলারোসা, এখানে একটা পেজের নাম দেওয়া আছে, এগুলো কিন্তু পেজের নাম। তো তার পেজে হয়তো বা থাকবে ক্যাট ফুড, ওই পেজের তার কি নাই, মেটা টাইটেল নাই, ডগ ফুড মেটা টাইটেল নাই, হ্যাঁ তাই না? তো এই যে পেজগুলো, তো ওই পেজগুলোর নাম আপনি দিবেন আর কি, মানে আপনার যে পেজগুলোতে আপনি যাকে অডিট করেছেন তার যে পেজগুলোতে প্রবলেম আছে সেই পেজের নাম দিবেন। তার যদি এক্সিস্টিং কোনো মেটা টাইটেল থাকে ভালো কথা, যদি টোটালি মেটা টাইটেল মিসিং থাকে সেক্ষেত্রে আপনি লিখে দিবেন যে এটার জন্য এই মেটা টাইটেল হইতে পারে। এখন কথা হচ্ছে স্যার এই পেজের জন্য মেটা টাইটেল কি হইতে পারে, আমি কেমনে বুঝবো? এটাই তো তোমাকে বুঝতে হবে, সে কি সেল করছে, ডগ ফুড, তুমি ওই পেজে গিয়ে দেখলে তো বুঝবা সে ডগ ফুড সেল করছে। তুমি চ্যাট জিপিটির বলো আমার একটা ডগ মানে একটা পেজ আছে, যে পেজের মানে মেটা টাইটেল মিসিং আছে, যা আছে তাই বলো তাকে, তার আগে বাংলায় বলো ভাই, ইংলিশে না লিখতে পারলে। আমার একটা পেজ আছে যে পেজে একটু দেখায় আসো, আমি এখন বাংলিশে লিখবো, আসো, ইংলিশ লিখতে হবে না, তোমার ইংলিশ পারতে হবে না, দেখো আমি কি লিখি, বানানো বল লিখবো। আমি লিখতেছি আমার একটা পেজ আছে, ওয়েবসাইট পেজে মেটা ভুল প্লিজ, আমার একটা ওয়েবসাইটের পেজে মেটা টাইটেল মিসিং আছে। এই পারবা না, এইভাবেও পারবা না, মিসিং আছে। পেজটার নাম হলো, এই পেজটার নাম কি হলো, একটা ইয়া দিয়ে দিচ্ছি, এটার নাম হচ্ছে ডগ ফুড, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এটা। তুমি আমাকে একটা ভালো মেটা টাইটেল লিখে দাও 60 ক্যারেক্টারের মধ্যে, চ্যাট জিপিটি বলতেছে এর মধ্যে, দিলাম, দিছি বেস্ট, এই যে দেখেন বেস্ট ডগ ফুড ইন বাংলাদেশ, সে জানে আমি যে বাংলাদেশে বাঙালি ভাবে লিখছি, তো আপনি বলেন যে তুমি ইংলিশ লিখে দাও, প্যারা নাই। বেস্ট ডগ ফুড ইন বাংলাদেশ, হেলদি এন্ড নিউট্রিশিয়াস অপশন, এই মিয়া তুমি লিখতে পারবে এটা? 3 ঘন্টা লাগবে তোমার এটা রিসার্চ করে বের করতে। তাইলে চ্যাট জিপিটি অভিশাপ না আশীর্বাদ? আশীর্বাদ, হ্যাঁ, ওয়াই নট? ও যে কি পারে না আমি নিজেই জানি না। এই দেখো আরেকটা দিছে অল্টারনেট, এই এরকম হইতে পারে যে তুমি পছন্দ করো না তারটা, সে অল্টারনেট আরেকটা দিয়ে দিছে তোমারে খুশি করার লেগে, যে না এটা পছন্দ হয়েছে না, তাহলে এটা নিয়ে টপ কোয়ালিটি ডগ ফুড, হ্যাঁ, ফর অল ব্রিডস, তাই না, অ্যাফোর্ডেবল এন্ড হেলদি, বাংলাদেশ কথাও না এখানে, ইউজ করো, ইউজ ইট। স্যার পারবো তাইলে? তাহলে এই প্রত্যেকটা পেজের জন্য আজকে থেকে মেটা টাইটেল আমরা লিখতে পারবো, মিসিং থাকলে লিখতে পারবো, অলরেডি থাকলে অপটিমাইজ, না থাকলে এটাকে অপটিমাইজ করতে পারবো।
ধরো যে যেটা আছে সেটা বড় হয়ে গেছে, তুমি এটা দিয়ে বলো যে এটাকে শর্ট করো আর একটু ক্যাচি করো, সে করে দিবে। বাংলায় লিখো, এটাকে ছোট করো এবং ক্যাচি করো, সুন্দর করো, লিখে দিবে। হ্যাঁ, ওকে, তাহলে আমার এই পার্টটাও শেষ নাকি স্যার? ওকে, এই যে এই পার্ট শেষ, কিন্তু মিসিং মেটাডেল সব কিন্তু একই। ওকে ওকে ওকে, এবার মেটা ডেসক্রিপশন। মেটা সেম কথা, প্রত্যেকটা পেজের তো আবার আমরা কি বলবো, মেটা ডেসক্রিপশন লিখবো। এখন আমি চ্যাটজিপিটি বললাম যে দেখো জিরো থাকলে, এই যে জিরো থাকলে তো আমি বললাম যে আমার একটা পেজ আছে যেখানে ডগ ফুড নিয়ে পেজ, এটা একটা মেটা টাইটেল লিখে দাও, সে লিখে দিছে। এটা সাজেশন না, যদি মিসিং থাকে তো সরাসরি লিখেই দিবা, মিসিং থাকলে তো তার নাই, একবারে তুমি ডাইরেক্ট লিখে দিবা, সাজেশন পাবো এখানে। হ্যাঁ এটা, হ্যাঁ জাস্ট, আর যদি তার থাকে তাহলে একটা দিয়ে এক্সিস্টিংটা দিয়ে দেন সাজেশন, যে তোমারটা ভালো না আমারটা ভালো, বুঝছি? হ্যাঁ, ডাবল থাকলে এটাকে তাকে বলবা যে দেখো, সেম কথাই বলবা, একটা তাকে বলবা যে দেখো আমার এই মেটা টাইটেলটা দুইটা পেজে ডুপ্লিকেট, তাকেই বলো, চ্যাটজিপিটি কে বলো তুমি এটাকে একটু মানে একটু ভেরিয়েন্ট এনে দাও, তো সে কি করবে, এটাকে একটু চেঞ্জ করে দেখবে, খুব সুন্দর করে নিয়ে আসবে, এটা তুমি তাকে দিয়ে দাও। দেখো এবার ধরো আমি টাইটেল চুজ করছি, একটা পেজ দিয়ে দেখাচ্ছি, তোমরা বাকি পেজগুলো করতে পারবে না, একটা পেজ দিয়ে আমি তাকে বললাম যে আমি, দেখো আমি এবার উল্টা লিখি যে আমি, দেখো বানান কিন্তু ওটা ঠিক না, আমি এই টাইটেলটা পছন্দ করেছি কিন্তু পছন্দ করেছি, টাইটেলটা একটু দেই নাকি, এই টাইটেলটা আমি পছন্দ করেছি, তুমি এটার জন্য, এটা ভুল লিখলে সমস্যা নেই, আবার বলছে ভুল লিখলে সমস্যা নেই, এটার জন্য একটা মেটা ডেসক্রিপশন লিখে দাও, লিখে দাও। কত ক্যারেক্টারের মধ্যে? 145 ক্যারেক্টার দিয়ে দে। আমার কথা শোনো, 160 আমি বলছি, কিন্তু আমি বলছি মোস্ট অপটিমাল ক্যারেক্টার হচ্ছে 145। হ্যাঁ, ওইটা কপি হবে। ওকে, টাইটেল মেটা ডেসক্রিপশন প্যারা নেই। ওকে, দেখো না কত সুন্দর করে, হ্যাঁ স্যার, এই যে কত সুন্দর করে মেটা ডেসক্রিপশন সে লিখে দিয়েছে, তুমি এখানে নিয়ে বসাই দাও না। এই বুঝছি তো, এরকম করে পারবো না পুরাটা করতে, এই গেল এই অপশন। তারপর আসে এই যে মিসিং থাকলেও এইভাবে লিখবা যে মিসিং আছে এই পেজের জন্য তুমি একটা মেটা ডেসক্রিপশন লিখে দাও, ডুপ্লিকেট থাকলেও সেম কথা। হেডিং, সাব হেডিং, হেডিং কয়টা রে? সাব হেডিং কয়টা? 5টা। টোটাল কয়টা? তাহলে হেডিং সাব হেডিং মিলে হেডিং এর নাম কি? H1, আর সাব হেডিং গুলো H2, H3, H4, H5, H6, কিন্তু ব্যবহার তো শিখি নাই। ওকে, ব্যবহার শিখবো, সবই শিখবো। ধরে নিচ্ছি তার হোম পেজে কি নাই, H1 নাই, আর যদি এক্সিস্টিং থাকে তাহলে এক্সিস্টিংটা এখানে বসাবা, তোমার যদি মনে হয় তারটা ঠিক নেই, ঠিক করে আবার এখানে দিবা, কথা বুঝছি? আর যদি একবারই না থাকে, এই ব্যারিয়ারটা রাখার দরকার নেই, এখানে লিখে দাও যে সাজেস্টেড H1। কার মোবাইলে? আচ্ছা একটু ইয়ে করে। ওকে, বুঝছি স্যার। এখন কথা হচ্ছে স্যার আমি H1 বানাবো কেমনে? H1 বানাবো কেমনে? ওকে, H1 কিভাবে বানাবেন সেটা আগে দেখাই দিই। দেখেন আমরা কোথায় আছি, একটা ওয়েবসাইটে আছি, আমরা এখান থেকে পোস্ট করেছিলাম না স্যার, এই যে পোস্টটা আমরা একটু আগে করেছি না, H1 বানানো যে কত কঠিন, দেখেন একটা পোস্ট করেছি না, এই যে টাইটেলের মধ্যে যেটা রেখেছি না, অটোমেটিক্যালি এটাই H1, আপনারা আর কিছু করতে হবে না, H1 হয়ে গেছে। একটু আগে একটা পোস্ট করছি না, আমি কি আলাদা করে H1 বসাইছি? কিন্তু H1 আছে আমার পোস্টে, দেখো না, আমি পোস্টটাতে যাই, এটা আমার পোস্ট না, এইটাই কিন্তু H1, আমি কিন্তু H1 দেই নাই। তো H1টা কি, উপরে টাইটেলে যেটা দেব অটোমেটিক্যালি সেটাই H1, H1 নিয়ে আর কোন প্যারা। তাহলে আমরা দেখি আসলে সেটাই H1। ওকে, তাহলে আমি কি করব, এটাতে ইন্সপেক্ট করে ধরে দেখি আসলে এটা H1 কিনা, দেখা দরকার আছে না। এই যে দেখো না H1, আমার এই টাইটেলে কি, এই যে দেখো আমি ধরলাম H1,
তাই না? আর কোনো H2 টেস্ট বসায় নাই, তাই না? তো আসো আমরা একটা H2 বসায় দেখি H2 কেমন হয়। তো ধরলাম এটা, হ্যাঁ বেশি হয়ে গেছে, ওকে, এটাকে আমরা H2 করব। তাহলে আমরা কি করব, যেটাকে H2 করতে চাই এটাকে মার্ক করব, এইভাবে করে মার্ক করে এই যে প্যারাগ্রাফ দেখা যায় H2 হেডিং 2, এটাকে 3 করব, এটাকে 4 করব, এটাকে 5 করব, 6 করব, H1 করব। H1 তো করবা না তুমি, কারণ মাথা কি দুইটা থাকবে নাকি একটা পেজে? একটাই থাকবে, তো একটা তো অটোই হয়, তাহলে H1 নিয়ে আর আমার কোনো প্যারা নেই। H2 যদি হয় ওকে। এখন কথা হচ্ছে স্যার, তাহলে এটাকে H2 দিই, হ্যাঁ দিলাম, সেভ দেন, দেখবেন ওইটা এটা H2 হয়ে গেছে। খুব কঠিন কাজ না? ওকে স্যার, কথা হচ্ছে এখন তার কি নাই, হেডিং সাব হেডিং গুলো ঠিকঠাক নাই। ওই যে আমরা ইয়া দিয়ে দেখতে পাই না, স্ক্রিমিং ফগ দিয়ে দেখতে পাই না, ওকে। তাহলে হেডিং সাব হেডিং গুলো, অথবা এই যে কি বলে এটাকে এক্সটেনশন যে একটা ইউজ করছিলাম এসইউ কোয়াক দিয়েও আমরা পেজে দেখতে পাই। তাহলে H1 3টা দিয়ে রাখছে, তাই না? যদি এরকম হয় বা H1 মিসিং থাকে, তুমি তাকে বলে দাও যে H1 কোনটা হবে। এখন কথা হচ্ছে স্যার হোম পেজের, অ্যাবাউট আস পেজের বা বিভিন্ন পেজের H1 কোনটা হবে স্যার? একটু আগে ডগ ফুড নিয়ে একটা পেজ ছিল না আমাদের, কাল্পনিক একটা পেজ ছিল না, ওই পেজের টাইটেল কি ছিল রে? ওই যে একটা টাইটেল বানাইছিলাম না, প্রত্যেকটা পেজের টাইটেলই তার H1। কাজ আরো কমে গেল। তার মানে H1 কিভাবে সাজেস্ট করব? প্রত্যেকটা পেজের টাইটেল কি আমি তাকে বলে দিব H1 করে দাও। আমরা যে টাইটেল গুলো বানিয়েছি সবগুলোই তার জন্য H1 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 H1। তার যে পেজ আছে তার পেজের নাম হচ্ছে ডগ ফুড, এটা তো দেওয়া আছে ডেমো বাস ইয়া হিসাবে। তার হচ্ছে ডগ ফুড, আপনি ডগ ফুড লিখবেন। তার হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখে ওইটার পেজের টাইটেল লিখে দেন। তার প্রত্যেকটা পেজের টাইটেল গুলোই হবে তার H1, এবং টাইটেলের পরবর্তী যে অপশনটা থাকবে, হয় না যেমন ফিজিক্যাল এক্সারসাইজ, এটা যদি হয় আপনার রচনা বা কম্পোজিশনের নাম, তাহলে এটাই হবে আপনার ওই রচনার শিরোনাম, এটাই হবে H1, এটাই হবে টাইটেল, এটাই হবে তার মাথা হেডলাইন, রাইট? তাইলে এরপরে কি হবে, বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তো সেটা কি মাথা হবে, H2 হবে, এরকম স্তরে স্তরে হবে, তাই না? তো আপনারা শুধু H1 আর H2 শিখেন, H3 শেখার কোনো দরকার নাই। যখন আমি ডিজাইনে যাব তখন দেখাবো H3, একদম মেইন টপিকের পরের যে টপিক থাকে সেটাই H2। তাইলে এইগুলোও গেল, এই মিসিং ডুপ্লিকেট একই তো কথা, সবগুলোর অর্থ একই। মাল্টিপল যদি থাকে, মানে H1 দুইটার একটা বেশি যদি থাকে, কোনটা মাল্টিপল হেডিং, মানে একটা পেজে ধরো যে দুইটা H1 দিছে, বুঝছো আমার কথাটা? বুঝো মাল্টিপল কখন হয়, একটার বেশি হলে এটাকে মাল্টিপল বলি আমরা। তো একটা পেজে দুইটা H1, তাহলে মাল্টিপল হলো, এটা ঠিক হলো না, যেটা আমরা রুলসে জেনেছি। তখন আমরা কি করব, আমরা বলবো যে দেখবো তার দুইটা H1 এর মধ্যে কোনটা পারফেক্ট। আমার কাছে মনে হয় যেটা পারফেক্ট সেটাকে H1 এ রাখতে বলবো, আর বাকিটাকে আমি এখানে লাল করে দিয়ে বলবো যে রিমুভ ইট। দুইটা কেমনে আসবে দেখবা, আসো আমরা দুইটা মাথা বানাই। হ্যাঁ 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 নিশ্চয়ই দেখবো, এই স্ক্রিমিং কোয়াক দিয়ে এসইউ কোয়াক দিয়েও দেখা যায়। গেলেই তো H1 দেখায় না, H1 একটা, H1 দুইটা, এরকম। আসো মাথার মধ্যে আমরা দুইটা H1 বানাই, এখানে বানাই দিচ্ছি। ধরো যে এটারে আরেকটা H1 বানাবো আমি, উপরে একটা H1 কিন্তু ওটুই হয়েছে, আবার একটা বানাচ্ছি, দুইটা বানালাম, সেভ দিলাম। আসো এখন দেখি আমরা এসইউ কোয়াক দিয়ে কয়টা H1 আছে এই পেজের। একটু রিলোড দিয়ে নিচ্ছি, দিলাম, হ্যাঁ। এবার এসইউ কোয়াক কই, এই যে কোয়াক, আমরা এটাকে কোথায় নিয়ে যাব, ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাব। এই যে হেডিং দেখো, H1 কয়টা, কোনটা কোনটা, এই যে দ্য বেস্ট কি লেখছে, ক্যানাবিস গ্রাইন্ডার, আর এটা হচ্ছে এই যে when you are preparing cannabis। বুঝছি স্যার? তো মাথা দুইটা যেমন মানুষের দেখতে ভালো লাগবে না, তাকে এরকম সাজেশন দিয়ে দাও যে তোমার এই পেজের মধ্যে শিরোনাম দুইটা হয় না, শিরোনামের পরে সাব শিরোনাম যেটাকে আমরা বলি সাব টপিক, সেটা হইতে পারে, সেটা হবে H2 H3 এটা। ওকে, এই হচ্ছে বিষয়। আশা করছি তোমরা এটাও পারবা, না পারার আসলে কিছুই নেই, একটু ভালো করে দেখো,
আরেকটা কথা বলি, এই যে পড়াই না একদম এমনি থাইকো না আল্লাহ কি যেন পড়াচ্ছে কি যেন চলে যাচ্ছে, না, একদম রিল্যাক্সে বসবা, যা পড়াচ্ছি তাই দেখো, না পারলে না পারো, ক্লাসগুলো করে যাও, অটোমেটিক্যালি তোমার ভিতরে এগুলো তৈরি হবে। আমি বলি একটা খারাপ মানুষের সাথে তুমি কিছুদিন চলে দেখো, বিড়ি খাইতে হবে না, মানে অটো ঢুকে যাবে বিড়ির ভিতরে। কথার কথা, বিড়ি খাওয়া একবারে খারাপ মানুষও বিড়ি খায় এরকম আমি বলছি না, বিড়ি এটা নর্মাল জিনিস, চার মতো মানুষ খায় না, ওইটা ঘোরার দরকার নেই, এই জন্য তো আমি বলছি এটা। রুকো যারা সবর করো। তো যেটা বললাম, তুমি একটা সঙ্গীর সাথে চলে দেখো, তার কিছু গুণ, সে যদি ভালো হয় তার ভালো কিছু গুণ, সে যদি খারাপ হয় তার খারাপ কিছু গুণ তোমার চাইতে হবে না, অটোমেটিক্যালি তোমার ভিতরে প্রবেশ করবে। তার কথা, তার চলন, তার বাক্য সবকিছু তোমার ভিতরে দেখবে অটোমেটিক্যালি ইমপ্লিমেন্টেড। তুমি চেষ্টাও করো নাই তার মতো হইতে, কিন্তু হয়ে গেছো কেমনে জানে। এরকম হবে, হ্যাঁ, এরকমই হয়। তো এই জন্য বললাম ক্লাসটা ঠিকঠাক মতো করো, আমার কথাগুলো শোনো, ভিডিওগুলো দেখো, প্র্যাকটিস করো, না পারলে পরে দেখবো আমি। ভাইয়া কিছু বলছেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা নিচে যাব, আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, ইমেজ অল্টারটেক। একটা ইমেজের অল্টারটেক না দিলে এই ইমেজের কোনো ভ্যালু আছে? ভ্যালু নেই। তা আমরা শিখেছি ইমেজের অল্টারটেক দেওয়াটা খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে, মাসুদ ভাই বলল যে ভাই পারভেজ তুমি কি করে দাও, এই ইমেজের অল্টারটেক দিয়ে দাও। এখন সে তো পড়ছে মহা বিপদে, ইমেজের অল্টারটেক যে কেমনে দেয় সেটা তো সে জানে না, কিন্তু গুরুত্বটা সে জানে, যেহেতু সে ওয়েবসাইট অডিট শিখেছে, ইমেজ এর অল্টারটেক দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ এটা সে জানে, কিন্তু সে এটা এখনো জানে না কেমনে ইমপ্লিমেন্ট করতে হয়। এখন মাসুদ ভাই বলল যে আমারটা কি, আমারটা ওয়ার্ডপ্রেসেরই ওয়েবসাইট, দিয়ে দাও, সাজেশন দিতে হবে না, এরকম গাইডলাইন দিতে হবে না, তুমিই বসায় দাও। সে পারে না। আসেন এটা আমরা শিখি, ইমেজের অল্টারটেক কিভাবে দিতে হয়। এটাও খুব কঠিন, মিনিমাম 5 সেকেন্ড সময় লাগবে, কিন্তু একটা ইমেজের অল্টারটেক দিতে 5 সেকেন্ড লেগেই যাবে। তাহলে এই ইমেজের অল্টারটেক কি আছে এখন? নাই, মিসিং। তাহলে এই ইমেজের অল্টারটেক দিব, এখানে কথা আছে। আগে কথা বুঝেন, তারপর অল্টারটেক 5 সেকেন্ড নিয়ে, 5 সেকেন্ড না 3 সেকেন্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে স্যার এই যে পোস্টটা আছে, বুঝেন আমার কথা, এই পোস্টে অনেক ইমেজই তো আছে, এই ইমেজ আছে, এখানে ইমেজ আছে, এখানে ইমেজ আছে, আবার এখানেও ইমেজ আছে, আছে না? কিন্তু এই ইমেজের সাথে ওই ইমেজগুলোর পার্থক্য আছে, প্রত্যেকটা ইমেজের বিষয় আলাদা। আমি বলি, উপরে যে টাইটেলটা, এই টাইটেলটার কাজ হচ্ছে, বা এই শিরোনামের কাজ হচ্ছে পুরো পোস্টে কি আলোচনা হয়েছে সেটা ধারণা দেওয়া। মানে টাইটেল পরেই আপনি বুঝবেন নিচে কি আলোচনা চলছে। তো কি আলোচনা চলছে? বলা হচ্ছে বেস্ট ক্যানাবিস গ্রাইন্ডার, তার মানে ক্যানাবিস ব্র্যান্ডের যে গ্রাইন্ডার গুলো আছে এগুলো নিয়ে নিচে আলোচনা হবে। এটা দেখে আমরা এটা বুঝছি। সেম এজ স্যার, এটা নিচে আরেকটা ইমেজ আছে, এটার নিচে ইমিডিয়েট নিচে একটা ইমেজ আছে, দেখেন, এটাকে বলা হয় হিরো ইমেজ। কি বলা হয়? এটাকে বলা হয় ফিচার্ড ইমেজ। কি বলা হয়? ফিচার্ড ইমেজ। হিরো ইমেজ বা ফিচার্ড ইমেজ, ফিচার্ড বলবেন। তো এই ফিচার্ড ইমেজের কাজও হচ্ছে পুরো পোস্টে কি আলোচনা হবে সেটা রিপ্রেজেন্ট করা, এই বড় ইমেজটা। তাহলে এই টাইটেল এবং এই ইমেজ দেখে আমি বুঝবো, টাইটেল না পড়লেও ইমেজটা দেখে আমি বুঝবো যে নিচে কি নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে দেখে বুঝছি আমরা কোন গ্রাইন্ডার নিয়ে আলোচনা হচ্ছে, গ্রাইন্ডার নিয়ে আলোচনা হচ্ছে, তাই না? তো এরকম এটা দেখেও যেমন বুঝছি নিচে কি নিয়ে আলোচনা হবে, এটা দেখেও বুঝছি নিচে কি নিয়ে আলোচনা হবে। আবার যখন আমি নিচে যাচ্ছি, নিচে যখন আমার এরকম এই যে গ্রাইন্ডার গুলো দেখাচ্ছে আমার এখানে, তখন আমি আলাদা আলাদা গ্রাইন্ডারের নাম বুঝতেছি, যে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম গ্রাইন্ডার, তাই না? আবার এটা হচ্ছে স্টেইনলেস স্টিলের গ্রাইন্ডার, আলাদা আলাদা জিনিস, তাই না স্যার? তো এইটার পরিচয়টা কি? এইটার পরিচয়টা হচ্ছে এটা একটা ফিচার্ড ইমেজ, এটা পুরো পোস্টকে রিপ্রেজেন্ট করছে। আর পুরো পোস্টকে আর কোনটা রিপ্রেজেন্ট করছে? হেডিংটা। তো একটা কথা বলি, এই ধরনের ইমেজের ক্ষেত্রে হিরো ইমেজ বা ফিচার ইমেজের অল্টারটেক হবে হেডিংটা। এটা বোঝানোর জন্যই বললাম, উপরের হেডিংটা বা শিরোনামটা বা টাইটেলটাই হবে তার অল্টারনেটিভ টেক্সট। কথার কথা, হাশেম ভাইয়ের একটা ছবি, ওখানে অল্টারটেক দিবা তোমরা, পাটা একটু নিচে নামায়, হ্যাঁ,
হাসিম ভাইয়ের একটা ছবি তোমরা অল্টারটেক দিবা, কি দিবা আশরাফি ভুইয়া, কি দিবেন? হাসিম দিবেন স্বাভাবিক ভাবে না, এটা ভাইয়ের নামটা মনে থাকে না। ও আলামিন আছে, আচ্ছা। তো আলামিন ভাইয়ের ছবি আপনি কি দিবেন? মোহাম্মদ হাশেম। তো এরপরে যে ইমেজগুলো থাকবে, যে প্রোডাক্টের ইমেজ, সেটা প্রোডাক্টের একটা টাইটেল তো তুমি দিয়েছো, ওই টাইটেলটাই হবে তার অল্টারটেক। কথা বুঝছি, বিষয়টা এরকম। তো আসো আমরা এখানে অল্টারটেক দিব এটার, তাহলে এটার অল্টারটেক কি হবে রে? এটা হিরো ইমেজ, তো টাইটেলটাই হবে, তাই না? ওকে, আসো আমরা টাইটেলটাই তার অল্টারটেক দিয়ে দিই, এটার ভিতরে একটা অল্টারটেক ঢুকাই দিই। তো কিভাবে ঢুকাবো? এইখানে ক্লিক দিয়ে এই যে পেন টুলটা দেখা যাচ্ছে, পেন এডিট অল্টারনেটিভ টেক্সট দেখা যায়, ডান। এটার অল্টারটেক হয়ে গেছে, সেভ। এবার ইমেজের ভিতরে অল্টারটেক ঢুকে গেছে। আসেন আমরা দেখতে চাই যে আসলে অল্টারটেক হয়েছে কিনা। আমি একটু রিলোড দিয়েছি, এখানে ধরলাম, ইন্সপেক্ট করলাম, কার্সর বাটনে ক্লিক দিয়ে এখানে ধরলাম, ইমেজ অল্টারটেক। হোয়াট ইজ দ্য অল্টারটেক? ALT, দ্য বেস্ট ক্যানভাস গ্রাইন্ডার। অল্টারটেক কি পেয়েছে? তাহলে ইমেজের অল্টারটেক দেওয়া খুব কঠিন কাজ হবে আজকে থেকে। হ্যাঁ, তো অল্টারটেক তো আমরা দিয়েছি, আরেকটা অ্যাডভান্স অপশন আমরা শিখবো, এটাও এরকম সহজ। কি অ্যাডভান্স অপশন? দেখেন পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেটা আসলে আমরা দেখলে চিনি না। এমন কিছু, ধরো যে আফ্রিকা মহাদেশে এমন অনেক কিছু আছে, বা অনেক ফল আছে ওদের, বা প্রাণীও আছে যেগুলো আমরা দেখলে এখনো চিনবো না, আমরা কেউ চিনবো না। এখন আমার চেনার দরকার আছে কিনা স্যার? কিন্তু ইমেজের যে অল্টারটেক দিলা, সেটা তো সার্চ ইঞ্জিনের জন্য দিলা, আমার জন্য কি দিলা? আমি তো চিনি না এই জন্তুটাকে, আমি তো এই ফলটাই চিনি না। ওয়ারেজ আমার কি করতে হবে? আর্টিকেলটা পড়ে ফলের নাম বুঝতে হবে, বা এটার নিচে একটা নাম লিখে দিতে হবে, এটার ফলের নাম হচ্ছে এটা। এটা তো আমরা এখন আর দেই না অতটা। তাহলে এরকম হলে কেমন হয় যে মাউসের কার্সরটা যখন আমি ইমেজের উপরে নিব, উঠে আসবে হাসিম ভাই, ভালো হবে না? শিল্পা ঘোষ, তাই না? এরকম যদি হয় তাহলে কেমন হয় যে এই যে প্রোডাক্টটা আছে এটা কি আমি জানি না, আমি কার্সরটা নিব, লেখা চলে আসবে, এটা কি? গ্রেট হবে না এটা? আসো তো আমরা দেখি বড় বড় ওয়েবসাইট গুলোতে এটা আছে কিনা। আমি একটু রিলোড দিয়ে দিচ্ছি। আমরা আছি নিউ ইয়র্ক টাইমসে, আমি এখানে ধরলাম, কার্সর ধরলাম, কোনো লেখা আসছে ভাইসা? এখানে ধরলাম, লেখা আসে নাই, আমরা লেখা আনবো। তো এই ইমেজের মধ্যে আমরা আবার কি করব? ভিতরে তো অল্টারটেক দিছি, আবার টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করব। কিরকম? আমরা এখানে ক্লিক দিচ্ছি, সেমটাই, এই যে দেখো ইমেজ টাইটেল অ্যাট্রিবিউট, এই যে অ্যাডভান্স অপশনে, এটা তোমাদের এরকম থাকবে, ক্লিক দিবা চলে আসবে এখানে, সেম জায়গায় দিয়ে ডান দিবা। এবার আমরা সেভ দিচ্ছি। আসো আমরা দেখি তো আমাদেরটাতে আসছে কিনা, আসছে নাকি? কার্সর ধরবেন, নাম চলে আসবে, এটা কিসের ইমেজ? ওয়েবসাইটের প্রত্যেকটা ইমেজে আমরা এটা করবো। এখন আমরা শিখছি তো, আমরা পারি না এটা। তো এই হচ্ছে বিষয়। তাহলে ইমেজের অল্টারটেক দিতে পারবো। এখন কত আছে স্যার? এটা তো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, আমি দিতে পারলাম। এখন অন্য ওয়েবসাইট যদি হয়, অ্যাক্সেস যদি আমার কাছে না থাকে, আমি কি করব? ওই যে গাইডলাইন দিবা, কিরকম যতগুলো ইমেজ মিসিং আছে প্রত্যেকটার ইউআরএল আসেনি স্যার? আপনার স্ক্রিমিং ফ্রগ ইউআরএল গুলো দিয়ে দিছেনি, 200 ইমেজে কি নাই অল্টারটেক? ওই ইমেজগুলোর ইউআরএল ক্লিক দিলে ইমেজটা দেখাবে না। ইমেজ দেখে বুঝবা না তুমি এটা কিসের ইমেজ, বা তার ওয়েবসাইটে তো আছে, ওইটার অল্টারটেকটা তুমি এখানে লিখে দিবা। প্রত্যেকটা ইমেজ দিবা, এই পাশে অল্টারটেক লিখে দিবা, ইমেজ দিবা, অল্টারটেক লিখে দিবা, দ্যাটস ইট। বুঝছি আমরা না বুঝি নাই? প্রত্যেকটা ইমেজের লিংক দিবা আর অল্টারটেকটা লিখে দিবা যে এটা হবে তার ট্যাগ। এখন কোথায় বসাতে হবে সেটা সে জানে। গেল ইমেজের অল্টারটেক। খুবই আজেরা জিনিস এগুলো। ওকে, এডিটোরিয়াল স্ট্রেংথ দেওয়া আছে। এডিটোরিয়াল স্ট্রেংথ কি মানে? তোমার ধরো যে কন্টেন্টের পরিমাণ যদি একটু কম থাকে, বাড়ায় দিতে। এগুলো নিয়ে আমি আলোচনা করবো। আমাদের কন্টেন্ট রেটিং এর ক্লাস আছে অনেক কিছু, আজকে আমি এগুলোর প্যারা দিতে চাচ্ছি না আপনাদেরকে। robot.txt ধরে নিলাম তার ওয়েবসাইটে robot.txt নাই,
তাহলে আমি তাকে স্বভাবতই কি করব, সাজেশন দিব, robot.txt অ্যাড করে দাও। এখন তোমার নিজের ওয়েবসাইটেই নেই, তখন কি করবা? কাকে সাজেশন দিবা? তুমি নিজেই করতে হবে। তাহলে নিজে কেমনে করবা শিখছো নাকি? তাহলে এই গাইডলাইনের কাজই হচ্ছে, এই ক্লাসটার কাজই হচ্ছে প্রত্যেকটা টপিক শিখে নেওয়া। আরো যে অডিটের আরো বিষয়গুলো আছে না ছিল, এগুলো প্রত্যেকটা ক্লাসে ক্লাসে আমরা শিখবো। তাহলে এই যে robot.txt আমার ওয়েবসাইটে তো নাই স্যার এখন, তাহলে আমি কেমনে বসাবো? আমি জাস্ট এতটুকু জানি, আমরা কি জানি এখন, ওয়েবসাইটকে সেটিং থেকে রিডিং এ এসে, মনে আছে নাকি? দেখাইনি? ওকে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট যদি হয় তাহলে ড্যাশবোর্ডে এসে সেটিং থেকে রিডিং এ যাবা, রিডিং এ গিয়ে এখানে একটা টিক দিবা। এখানে কি লেখা আছে পড়ো তো, অর্থটা কি? আমি সব ধরনের সার্চ ইঞ্জিনস গুলোকে ডিসকারেজ করছি, তুমি আমার ওয়েবসাইট ভিজিট করবা না, পারমিশন দিচ্ছি না। টিক দিয়ে সেভ দিবা, কাম শেষ। কোন সার্চ ইঞ্জিন তোমার ওয়েবসাইটে ঢোকার সাহস পাবে না, ঢুকতে পারবে না, সিস্টেমই নাই। কিন্তু এটা কি robot.txt? ওই ট্যাগ তো হচ্ছে না, আমি ডিসকারেজ করে দিচ্ছি। ওয়ার্ডপ্রেস যেহেতু আমি একটা ক্লিক দিয়ে ডিসকারেজ করে দিচ্ছি তাকে, আমার ওয়েবসাইটে তুমি আসতে পারবা না, করে দিলাম। কিন্তু এটা কি robot.txt যে কোডটা, সেটা কি হবে? হবে না। এখন ওই যে কোডটা আমরা robot.txt লিখলে যে একটা কোড আসে বা কি, এটা কিভাবে হবে? আসেন শিখি। ওকে, আমরা একটু আগে কি করেছি, একটা প্লাগইন ইনস্টল করেছি, তার নাম কি? প্লাগইন ছাড়া কি করা যায় না? করা যায়। আজকে প্লাগইন নিয়ে শিখেন। ইউএসটিসি থেকে টুলসে যাব, কোথায় যাব? টুলসে যাব। টুলসে গিয়ে এখানে ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট লেখা আছে না, আবার কি লেখা আছে? ফাইল এডিটর। এই ফাইল এডিটরে যাব। আসেন robot.txt বানাচ্ছি আমরা। এই যে দেখেন robot.txt আছে। আপনাদের বেলায় এরকম থাকবে না, আপনাদের থাকবে এরকম একটা লেখা থাকবে যে ক্রিয়েট robot.txt, ক্লিক দিবেন সাথে সাথে এরকম হয়ে যাবে। এখন আপনি সেভ দেন, এবার আপনার ওয়েবসাইটে গিয়ে রিলোড দেন। ওয়েট, আমি আমার ওয়েবসাইটে আসছি, আসার পরে .com এর পরে স্ল্যাশ দিচ্ছি। আমি কেন আসছি এখানে? robot.txt চেক করার জন্য। আমার ওয়েবসাইটে robot.txt এখন আছে কিনা। তো আসেন আমি .com এর পরে কিভাবে চেক করব? robots.txt আসেন আমার robot.txt। এই স্ল্যাশটার মানে কি? আসেন আমরা শিখি। এই যে একটা স্ল্যাশ, এটার যে কি মানে বা কি মিনিং? হ্যাঁ, এই যে একটা স্ল্যাশ, এটার মানে কি? আসেন আমরা শিখি। আমরা ছিলাম কোথায়? এখানে, তাই না স্যার? robot.txt এখানে তৈরি করছি না? এই স্ল্যাশটা উঠাই দেওয়া মানে কি আগে বলি। এই স্ল্যাশটা নাই মানে কি জানেন? সেভ দিলাম, এখন এখানে রিলোড দেই, দেখবেন যে স্ল্যাশটা নাই। স্ল্যাশটা আছে? স্ল্যাশটা নাই মানে পুরো ওয়েবসাইট অ্যালাউ, পুরো ওয়েবসাইট অ্যালাউ, সব ধরনের বট, রোবট সবাই হচ্ছে এই ওয়েবসাইট ভিজিট করতে পারবে। আর শুধু এই স্ল্যাশটা দিয়ে দেওয়া মানে হচ্ছে এই ওয়েবসাইটে কারোর কোনো অনুমতি নাই, কেউ এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবে না। মানে কোনো বট, সার্চ ইঞ্জিনস, কেউ এখানে ঢুকতে পারবে না। ইভেন স্ক্রিমিং ফ্রগ দিয়ে অডিট করি না, স্ক্রিমিং ফ্রগ দিয়ে অডিট হবে না এই ওয়েবসাইট এখন। কারণ স্ক্রিমিং ফ্রগের তো কি আছে, একটা বট আছে না, যে ভিতরে ঢুকে ইয়ে করবে, সেও ঢুকতে পারবে না। আপনি দিয়ে দেখেন, স্ক্রিমিং ফ্রগ ঢুকতে পারবে না। স্যার কথা বুঝছি স্যার, এই স্ল্যাশের এই গুরুত্ব। এখন কথা হচ্ছে স্যার, আমি একটু শেষ করে ফেলি, আপনার অ্যান্সার চলে আসবে। ইউজার এজেন্ট মানে কি? সব সার্চ ইঞ্জিন গুলোকে বলা হচ্ছে ইউজার এজেন্ট, যত সার্চ ইঞ্জিন গুলোকে বলা হচ্ছে ইউজার। আর এই যে অ্যাস্টারস্টিক, এই যে স্টার চিহ্ন, এটার মানে কি? পারমিশন। এটা গ্রিন সাইন, রাইট? মানে অ্যালাউ, আসো। আবার নিচে বলতেছেন নো, ডিসঅ্যালাউ। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এটা তো হচ্ছে পুরো ওয়েবসাইটকে যদি আমি ডিসঅ্যালাউ করি,
এখন আমার এখানে একটা পেজ আছে, একটা দুষ্ট পেজ আছে, যে পুরো ওয়েবসাইটকে আমি দেখাবো, এই দুষ্ট পেজটাকে আমি দেখাবো না। সার্চ ইঞ্জিন শুধু এটা দেখবে না, আমরা দেখবো। এই পেজটাকে আলাদা করে আমি ডিজালাও কেমনে করব, আসেন আমরা শিখি। তাহলে এরকম ডিজালাও দিব আমরা, দিয়ে এখানে দুইটা স্ল্যাশ দিব, দিয়ে এটার ভিতরে ওই পেজের নামটা দিয়ে দিব। দুষ্ট পেজটার নাম হচ্ছে অ্যাবাউট। কথার কথা, অ্যাবাউট পেজে আমি সার্চ ইঞ্জিনকে ঢুকতে দিব না। এখন কথা হচ্ছে স্যার এরকম তো আরেকটা পেজ আছে আমার, এরকম তো আরেকটা পেজ আছে আমার, নাম কি তার? কন্ট্যাক্ট। কথার কথা আর কি, কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট আস। এটা যখন দিয়ে দিবেন, আবার এই পেজেও সে ঢুকতে পারবে না। মানে সে আপনার পুরো ওয়েবসাইটে অ্যাস্টারিস্টিক অ্যালাউ, বাট এই দুইটা পেজে সে ডিসঅ্যালাউ। শুধু এই দুইটা পেজে সে ঢুকতে পারবে না, সব পেজে সে ঢুকতে পারবে। কথা কি বুঝছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরাই তো বুঝি। ওকে, বুঝছি স্যার। আর যদি মনে হয় যে না আমি সব পেজে তাকে অ্যালাউ করছি, তো সেক্ষেত্রে এই যে ডিজালার জায়গায় কিছু দরকার নাই, কিচ্ছু থাকার দরকার নেই আর কি। সেট চেঞ্জ অ্যালাউ অল পেজ। আর নির্দিষ্ট কোনো পেজে যদি যাকে ডিজালাও করতে চাই, এইভাবে আমরা করব। স্যার বুঝছি? এখন কথা হচ্ছে স্যার বুঝছি, ভালো কথা, এটা তো আমার জন্য বুঝছি। যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হয়, তাকে আমি কি সাজেশন দিব, তাকে কি পাঠাবো? তাকে কি পাঠাবেন? তো যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, যে কোনো ওয়েবসাইটে, পৃথিবীর যে কোনো ওয়েবসাইটে ঢুকবেন যেটাতে ওয়েবসাইট মানে কি আছে, robot.txt আছে। কথার কথা, আমরা এই ওয়েবসাইটে যাই, এটা অনেক বড় ওয়েবসাইট ভাই, বিশাল ওয়েবসাইট, এটাতে যাওয়াটা আসলে উচিত হবে না আমার। তারপরে যাচ্ছি /robots.txt। দেখো দেখো অবস্থা দেখছো তো, এত কিছু দরকার নেই। আমরা কি করব, এই জায়গাটা কপি করব। আর নাইলে আরেকটা কমন কথা বলে দিই, এটা অনেক বড় ওয়েবসাইট তো, ক্রিয়েটিভিটি আছে না আমাদের, এটা তো আছে। এই ওয়েবসাইটে যাব, গিয়ে স্ল্যাশ দিয়ে robots.txt দিব, দিয়ে উপরের দুইটা অংশ কপি করব। মানে এটা দরকার নেই, এটা কি সেটা আমি বুঝাবো পরে। এটাকে কপি করব, করে এখান থেকে গিয়ে নিউ ফোল্ডার বানাইতে পারি না আমরা? ডেস্কটপে গিয়ে নিউতে গিয়ে টিএক্সটি ফাইল বানাবো, robot.txt না, তো টিএক্সটি ফাইল বানাবো। টিএক্সটি ফাইলে বানাবো, টিএক্সটি ফাইলের নাম হবে রোবটস। নাম কি হবে? আর টিএক্সটি তো আছেই এক্সটেনশন হিসেবে গেল। এটার ভিতরে ঢুকে এটা পেস্ট করব, করে এটা আমি তাকে দিয়ে দিব। তাকে আমার ওই ক্লায়েন্টকে দিয়ে দিব যে এটা বসাও। তার তো ওয়েবসাইট ওপেনই থাকবে, তার তো ডিসঅ্যালাউ করার দরকার নেই, অলরেডি ওপেন আছে দেখি তো আপনি চেক করতে পারছেন, অডিট করতে পারছেন। তো তাকে এটা দিয়ে দেন, তাকে বলে দেন যে এটা তুমি কি করো, এই যে শীটটা কোথায়, এই যে প্লিজ আপডেট ইউর robot.txt ফাইল, উই প্রোভাইডেড দ্য অ্যাটাচমেন্ট ফাইল। আমরা অ্যাটাচমেন্ট ফাইলটা দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই শীটের মধ্যে এই ফাইল আমি কেমনে ঢুকাবো? শিখতে হবে না? খুব সিম্পল, আপনারা পারেন কিন্তু বুঝতেছেন না। আসেন আমরা কিভাবে ঢুকাবো দেখি। গুগল ড্রাইভ আছে না আপনার, জিমেল আসেনি আপনাদের? জিমেলে যাব আমরা, এই যে জিমেলে যাচ্ছি, জিমেলে গিয়ে ড্রাইভে গিয়ে ফাইল ফোল্ডার এখানে অনেক আছে। আমরা এখান থেকে ধরেন যে abc.com তার ওয়েবসাইট, এটার জন্য একটা ফাইল তৈরি করবো, যে robot.txt আছে অলরেডি, এটার ভিতরে আমরা কেটে দিই, এটা একটা ফোল্ডার তৈরি করবেন robot.txt নামে, যেহেতু robot.txt রাখবেন এটাতে। এটার ভিতরে গিয়ে ওই যে ফাইলটা বানাইছিলাম আমরা, এটাকে আপলোড করে দেন। করলে একটা লিঙ্ক দিবেন না সে আপনাকে, আপলোড হয়ে গেছে না? তো এইখানে ধরে শেয়ার, লিঙ্কটা শেয়ার করে দেন, রেস্ট্রিকশনটা উঠায় অল দিয়ে দেন। আমরা কপি করছি লিঙ্কটা, মানে এই ফাইলটা সে ক্লিক দিলে পেয়ে যাবে। করে আমরা তাকে বলেছি প্লিজ আপডেট ইউর robot.txt ফাইল as we provided in the attachment file। অ্যাটাচমেন্ট ফাইলে আমরা দিয়ে দিয়েছি, এটার মধ্যে এনকোড টেক্সট করে দিব। এনকোড টেক্সট কোন টেক্সট? যে টেক্সটে ক্লিক হয়, যে টেক্সটের ভিতরে লিঙ্ক থাকে, হাইপার লিঙ্ক। ওকে, তাহলে অ্যাটাচমেন্ট ফাইলের মধ্যে আমি এমনি ধরে এই যে লিঙ্ক নামে অপশন আছে নি, এটার ভিতরে এই যে লিঙ্কটা দিয়ে দেন, সো দ্যাট সে কি করতে পারবে, এই শিটে যখন ক্লিক দিবে ওই লিঙ্ক চলে আসবে,
ওখান থেকে সে ডাউনলোড করে এই ফাইলটা বসাই দিবে। কথা বুঝছি স্যার? ওকে, HTML সাইট ম্যাপ না দেখাবো না আজকে, অন্য কিছু দেখাবো, কারণ এটা দেখাইতে গেলে আমার একটু হালকা কোডিং করতে হবে। এখন কোডিং করতে গেলে আপনাদের আবার মাথা ঘুরবে, তো আজকে অন্তত দেখাবো না, এটা অন্যটা দেখায়। আসেন একটু হালকা আরেকটা জিনিস দেখাই আমরা। XML সাইট ম্যাপ, কি সাইট ম্যাপ? XML সাইট ম্যাপ কার জন্য? এটা রোবটের জন্য। তো আমার ওয়েবসাইটে কি XML সাইট ম্যাপ আছে? নাই। তাহলে আমি আমার ওয়েবসাইটের জন্য XML সাইট ম্যাপ কিভাবে তৈরি করব? আসেন আমরা শিখি। আমার ওয়েবসাইট কি এটা না? এটার মধ্যে আরো বেশি পেজ থাকলে খুব সুন্দর করে তৈরি করা যেত, কারণ পেজগুলোই তো সাইট ম্যাপে থাকে, তাই না? আমি এটা কপি করলাম, করে আমি এখানে গেলাম XML সাইট ম্যাপ জেনারেটর, এই কথা লিখবো, XML সাইট ম্যাপ জেনারেটর। গেলাম, গিয়ে এখানে ওয়েবসাইটে দিয়ে দিলাম, দিয়ে স্টার্ট করলাম, সে আমাকে তৈরি করে দিবে। কাজ নাই তোমার, এটা তাকে দিয়ে দাও, তুমি এটা বসায় দাও, শেষ। দেখো স্ক্যান করতেছে, যেহেতু আমার পেজ কম, এই যে হয়ে গেছে কমপ্লিট। ভিউ সাইট ম্যাপ, ঠিক আছে? তো এই যে দেখো 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 কি হয়েছে একটা কাম, ইউর সাইট ম্যাপ ইজ এমটি, তোমার সাইট ম্যাপ খালি। ওয়াই? ব্লক বাই রোবট মেটা ট্যাগ। তোমার ওয়েবসাইট তো রোবট দিয়ে ব্লক করে রাখছো, আমি ঢুকতে পারছি না, আমি সাইট ম্যাপ বানাবো কেমনে তোমার লিগা? একটু আগে বলছিলাম কোনো বট ঢুকতে পারবে না আমার ওয়েবসাইটে। ওই যে সেটিং থেকে রিডিং এ গিয়ে একটা টিক দিয়ে আসছিলাম এটার জন্য। তাইলে এখন কথা হচ্ছে, তাইলে তো স্যার এটা ঝামেলা হয়ে গেল, সাইট ম্যাপ তো লাগবে, তো ঝামেলা কি আছে, ঠিক ওটাই দিব। তাহলে সেটিং থেকে, ও নো, সেটিং কোথায়? এই যে সেটিং থেকে রিডিং এ গিয়ে ডিসকারেজ সার্চ ইঞ্জিন, মনে আছে? এই যে এবার দেখবেন সাইট ম্যাপ সে বানাই দিবে আমাকে। আমি আবার পিছনে যাচ্ছি, আবার স্টার্ট দিচ্ছি, দেখেন দেখেন সাইট ম্যাপ বানাই বলতেছে। এই যে 6টা 7টা পেজ, ভিউ সাইট ম্যাপ, এই যে ডাউনলোড সাইট ম্যাপ, মানে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিলাম যে এটা কাজ করে কিনা। এই যে দেখেন সাইট ম্যাপ, মনে আছে সাইট ম্যাপ গুলো? এই যে দেখেন আমার এখানে যতগুলো পেজ ছিল, প্রত্যেকটা পেজ, একটু আগে একটা পেজ বানাইছিলাম না, দেখেন না, দ্য বেস্ট ক্যানভাস গ্রাইন্ডার, এই পেজটাও সে সাইট ম্যাপে নিয়ে এসেছে। এই সাইট ম্যাপটা এখন কি করেন, আপনার ওয়েবসাইটে বসায় দেন। এবার কিন্তু সে প্যারা হবে। এটা যদি ওইভাবে করে বসাতে চান, তাহলে সার্ভারের অ্যাক্সেস লাগবে আপনার কাছে, টিএক্সটি ফাইল না, কি লাগবে? সি প্যানেল, কন্ট্রোল প্যানেল বা হোস্টিং এর অ্যাক্সেস লাগবে আপনার। কিসের অ্যাক্সেস? কথা হচ্ছে স্যার হোস্টিং এর অ্যাক্সেস ছাড়া কি পারা যাবে না ওয়ার্ডপ্রেসে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে পারা যাবে, কিন্তু হোস্টিং এ বসালেই ভালো হয়। তো ওয়ার্ডপ্রেসে কেমনে পারা যাবে? আসেন, ওই robot.txt এখানে বসাতে পারবেন। ওকে, ওয়ার্ডপ্রেসে কেমনে পারা যাবে? একটা প্লাগইন ইনস্টল করতে হবে, তাহলে বসাতে পারবেন। ওকে, কিন্তু আমি এখন প্লাগইন ইনস্টল করব না, আমি একদম সার্ভারে বা হোস্টিং এ বসায় দেখাই দিব আপনাদেরকে। শেখার দরকার আছে তো সবই। তাহলে যে সার্ভার বা হোস্টিং যদি আমরা কিনি না, শুনেন, ডোমিন কিনলে তো ডোমিন আমাকে দিচ্ছে, হোস্টিং যখন আমি কিনবো না, এই হোস্টিংটা আমাকে কি দিবে? একটা সি প্যানেল বা কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস দিবে তারা। তাহলে আমার ওয়েবসাইটের নাম কি? ডিএমটি মিরপুর। তো এর সি প্যানেল ঢুকবো কেমনে? .com এর পরে স্ল্যাশ দিব, সি প্যানেল, একসাথে লিখবো সি প্যানেল। এবার আমার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, যখন আমি এটা পারচেস করব ডোমিন হোস্টিং, তখন এটার অ্যাক্সেস তারা আমাকে দিয়ে দিবে। এটা আমি লগ ইন করবো জাস্ট। এটা কিন্তু খুবই টেকনিক্যাল কাজ। লগ ইন করার পরে এখানে ফাইল ম্যানেজার নামে একটা অপশন পাবেন, ফাইল ম্যানেজার পাইছেন? এখানে যাবেন, গিয়ে আপনারা যেটা করবেন সেটা আগে বলি। আমার এখানে অনেক ওয়েবসাইট তৈরি করা, আপনারা যেটা করবেন, এখানে পাবলিক HTML নামে একটা অপশন আছে, এই যে পাইছেন পাবলিক HTML। এখানে গিয়ে ওই যে ফাইলটা, সাইট ম্যাপ ফাইলটা ডাউনলোড করছেন এখন, ওই যে এটারে টান দিয়ে আপলোড করে দেন, কাম শেষ, কাজ শেষ। আর যেহেতু আমারটা সাবডোমেইন আশরাফি, এই যে দেখেন আমার ওয়েবসাইট দেখেন না, ashrafi.dmtmirpur.com, মেইন ওয়েবসাইট না যেহেতু, তাহলে সাবডোমেইনেই বসাইতে হবে। তাহলে আমরা দেখি আমাদের ওয়েবসাইটটা কই, এখানে এত ওয়েবসাইট, এই যে আশরাফি,
তাই না? এইখানে বসাই দিতে হবে। তো এখানে সাইট ম্যাপ আছে কিনা? নাই। সাইট ম্যাপ কি আমি বসাইছি? নাই। এই যে robot.txt ফাইল মনে বসাইছিলাম, কোন ক্লাসের জন্য দেখাইছি। ওকে, তাহলে সাইট ম্যাপটা ডাউনলোড করছিলাম আমি, তাই না স্যার? এখানে আছে না? এটা আমি বসাই দিব এখন আমার এখানে। এই যে আপলোড এখানে সরাসরি আপনি দিয়ে দিতে পারেন। এই যে আপলোড আছে এখানে, এই যে ডাউনলোড করছি না, এটা বসায় দেন এনে টান দিয়ে। হয়ে গেছে না? 100% ব্যাকে চলে যান। কাজ শেষ, আপনার আর কিছু করতে হবে না, কিন্তু শেষ। আসেন এবার চেক করব আমার ওয়েবসাইটে সাইট ম্যাপ এক্সএমএল আছে কিনা। তাহলে সাইট ম্যাপ এক্সএমএল আছে কিনা চেক কেমন চেক করে? সাইট ম্যাপ ডট, দেখেন না আমার ওয়েবসাইট সাইট ম্যাপ আছে কিনা। এখন এক্সএমএল সাইট ম্যাপ বসাইতে পারবো আমরা। এখন যে পদ্ধতি দেখাইছি সেটা হচ্ছে কোডিং ওয়েবসাইটে যদি হয়, তার যে কোনো ওয়েবসাইট হয়, আপনি এইভাবেই বসাবেন সাইট ম্যাপ, কিন্তু অ্যাক্সেসটা দিতে বলবেন আপনাকে। আপনার কোডিং হোক আর ওয়ার্ডপ্রেস হোক, আপনি এইভাবে সাইট ম্যাপ বসা দেবেন। দেখেন না, একটু আগে যে আমি একটা পোস্ট করছি, এই পোস্টটাও চলে আসছে, দ্য বেস্ট ক্যানভিস গ্রাইন্ডার। বুঝছেন স্যার? এখন কঠিন লাগতেছে, এটা তো সার্ভারের কাজ, এটা তো দরকার নেই আপনার, আমি জাস্ট দেখাচ্ছি। এটা তো আপনার কাছে নাইও, আছে আপনার কাছে? এটা নাই, বাট শিখায় রাখলাম আর কি। আমি এই জন্য বলছি সবকিছু বোঝার দরকার নেই, মানে বুঝে রাখেন, প্যারা নিয়েন না আর কি। এটা আপনার না, এখন আপনার দরকার নেই। এই সি প্যানেল নিয়ে কত ক্লাস হবে আপনাদের, কত কাজ হবে এখানে, আমি দেখাবো আপনাদেরকে, তখন তো আর প্যারা লাগবে না। সি প্যানেলে ঢুকবেন, ঢুকে ফাইল ম্যানেজার নামে একটা অপশন দিবেন, গিয়ে পাবলিক HTML নিয়ে এই ফোল্ডারটা রেখে দিবেন, শেষ। এখন যদি বেশি কঠিনও লাগে, ভিডিওটা দেখলে তো পারবেন নাকি? দ্যাটস ইট। ওকে, তো গেল, এটাও গেল। তারপর কাস্টম 404 পেজ। কাস্টম 404 পেজ কোনটা স্যার? হিরোর পেজটাকে একটু গুছায়া যে পেজটা বানানো হয়, এটা আমি এই মুহূর্তে দেখাবো না আপনাদেরকে, বাদ। এটা কেন প্রশ্ন আসতে পারে না, কেন দেখাবেন না আপনি? দেখানো উচিত, হ্যাঁ দেখানো উচিত তো। ডিজাইনের ক্লাস নাকি এটা? পেজ তো ডিজাইন করে দেখাইতে হবে আমাকে, রাইট? কি করতে হবে? পেজ ডিজাইন করতে হবে তো, যে আমি এখানে এরর একটা চিহ্ন রাখবো, কেউ একজন কাঁপতেছে, এরকম হয় না? চোখ দিয়ে পানি পড়তেছে, এরর দেখায়, আমি লিখে দিলাম এরর, নিচে কিছু সার্চ একটা অপশন দিয়ে দিলাম, বাটন দিয়ে দিলাম। তো এই যে বাটন বানানো, সার্চ অপশন দেওয়া, কেউ কাঁপতেছে, এগুলো ইমপ্লিমেন্ট করে, এগুলো শিখছেন আপনারা। তা আমি এখন শিখাবো কেমনি আপনাদের? এটা বাদ। আমি যখন ডিজাইনের ক্লাস আসবে, এই কয়েকদিন পরেই আমি শিখাবো। ব্রোকেন লিঙ্কস, আপনি জাস্ট ব্রোকেন লিঙ্ক তো চেক করতে পারেন নাকি? ব্রোকেন লিঙ্ক, ব্রোকেন ইমেজ চেক করতে পারেন তো? ওইটাতেই চলে আসবে ব্রোকেন ইমেজও যদি থাকে, ওই যেভাবে আমরা যেভাবে চেক করছি। যতটা ব্রোকেন লিঙ্ক থাকবে তাকে বলে দিবেন এতগুলো ব্রোকেন লিঙ্ক আছে, আর ওই সবগুলো ব্রোকেন লিঙ্ক ডাউনলোড করে একটা লিঙ্ক করে গুগলে আপলোড করবেন, ড্রাইভে। একটু আগে করছি না আমরা, ওইটা লিঙ্ক এখানে দিয়ে দিবেন, এই যে হুইচ ইজ অ্যাটাচড, দুইটাই। আর এটা হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইল, বাদ। ক্লাস আছে এটা নির্দিষ্ট, মানে বুঝছি স্যার। এখন ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি না, মোবাইল ফ্রেন্ডলি না তো কি হয়েছে? আপনি তাকে বলে দেন যে তোর ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি না, চেক করতে পারেন না? চেক করতে পারেন সবাই? এই যে পেজ স্পিড ইনসাইট দিকে গেলে তো মোবাইলটা দেখা যায়, আবার হচ্ছে ইন্সপেক্ট করলে তো দেখা যায় যে ভাঙা গেছে কিনা, ঠিক আছে কিনা। তাহলে মোবাইল ফ্রেন্ডলি কিনা যদি না থাকে, তাকে বলে দিবেন ইউর ওয়েবসাইট ইজ নট মোবাইল ফ্রেন্ডলি, পেজের স্পিড এত, এই এত, এটা বলে দিতে পারবে না তাকে। এখন যদি সে ফার্দার বলে যে তোমাকে এটাকে ঠিক করে দাও, ফ্রেন্ডলি করে দাও, কিভাবে করব? ওই যে ডিজাইনার ক্লাস আছে, ওই ক্লাসে শিখাইতে হবে আপনাদেরকে। আমি শিখাবো যে মোবাইলে কিভাবে ফ্রেন্ডলি করতে হবে। ট্যাবলেট ইউজ করে অনেক, আবার ট্যাবলেটে কিভাবে ইউজ করতে হবে আপনারা মানে জানেন কিনা জানি না। একটা মেসেজ, একটা ওয়েবসাইট অ্যান্ড্রয়েড মোবাইলে যেরকম শো হয়, আইফোনে আবার অনেক সময় অন্যরকম শো হয়। অ্যান্ড্রয়েড ভার্সনে যেমনটা শো হয়, আইফোনে ওরকম ভাবে শো হয় না। তো আমি যখন সফটওয়্যার কোম্পানিতে হেড অফ ডিজিটাল মার্কেটার হিসেবে ছিলাম, তখন যেটা করতাম, আমার কাছে 3টা অ্যাপলের ডিভাইসই ছিল আমার ডেস্কে। একটা হচ্ছে এরকম ছোট আইফোন, আরেকটা হচ্ছে ছোট ইয়াগুলো
ট্যাব গুলো, আরেকটা হচ্ছে বড় স্ক্রিনে ম্যাক, এগুলো দিয়ে দিয়ে দেখতাম যে এটাতে কেমন, এটাতে কেমন, এটাতে কেমন। তাইলে এটাতে তো পেজটা ভালো আসতেছে না, তাহলে এটার জন্য ডেভেলপারকে বলতাম এটা অপটিমাইজ করে দেন, যে বাটন গুলো এখানে আবার ছোট দেখাচ্ছে, তাইলে ট্যাবলেটে বাটন ছোট দেখাচ্ছে, আপনি ট্যাবলেটে ঠিক করে দেন। অপটিমাইজেশন হচ্ছে বিষয়টা এরকম। ঠিক আছে স্যার, সব জায়গায় সেম দেখাবে না। আপনি দেখেন কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে দেখবেন যে আপনি যখন ট্যাবলেটে নিয়ে যাবেন সেটা ভেঙে গেছে। আমি একটু দেখাই আপনাদেরকে, আসেন শিখি আমরা। আমি এই ওয়েবসাইটে দেখি, এই ওয়েবসাইটে নাই কিছু, কি দেখবো বলুন তো? আচ্ছা আমরা ক্রিয়েটিভিটির ওয়েবসাইট দেখি, আসেন, ভুল থাকলে থাকবে। আমরা এটা দেখি যে মোবাইলে কেমন দেখা যায়, ট্যাবলেটে কেমন দেখা যায়, ডেস্কটপে তো আমরা দেখতেই পাচ্ছি। তো আসেন ইন্সপেক্টে ধরলাম, আমরা ওয়েবসাইটের যে কোনো জায়গায় গিয়ে আমরা ইন্সপেক্টে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে দেখেন মোবাইল এবং ল্যাপটপের একটা বাটন আছে, এটা ছিল কার্সর, এটা হচ্ছে মোবাইল ল্যাপটপ। দিয়ে আমি কি করব, ওয়েট, এখান থেকে আমি আইফোন 12 প্রো দিয়ে দেখতে চাই কেমন হচ্ছে আমার ওয়েবসাইট। তো আমরা দেখতে পাচ্ছি না, সুন্দরই মাঝামাঝি আছে কন্টেন্ট গুলো, ভালোই আছে, তাই না? ভালোই আছে কন্টেন্ট গুলো, বাট এমন জায়গায় কাজ করে এসেছি বা এমন ভাবে কাজ করেছি আসলে চোখে পড়ে অনেক কিছু। আমি এখানে ধরলাম হইলে অনেক কিছু, এই জায়গাটাতে আমি অনেক কিছু ধরতাম। এই যে লাইফ টাইম সাপোর্ট কথাটা আছে না, এটা হবে একদম এখানে মাঝামাঝি হবে, এটা বরাবর উপরে হবে। আমি ভুল ধরলাম, এটার আমি ভুল ধরলাম রেকর্ডিং অবস্থায়, সমস্যা নেই, ভুল হইতেই পারে না মানুষের। ওকে, আমরা যদি আর একটু দেখি, বাকি সব ঠিক আছে সুন্দর। এই যে দেখেন কত সুন্দর মাঝামাঝি করে দিছে না, পার্থনের এই কন্টেন্টটা এই পাশ থেকে দিতে, কিন্তু মাঝামাঝি করে দিছে। মোবাইল ভিউতে এরকম করে দিছে, এটাই অপটিমাইজেশন। এই যে দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু একটা ইস্যু। আমি ক্রিয়েটিভিটির ওয়েবসাইট আমি ভুল ধরছি, এটা ইস্যু, এটা অপটিমাইজেশনের ইস্যু, এটা বড় কোনো ইস্যু না, এসইওর অতটা প্রভাব পড়বে এরকম কিছু না, বাট ইস্যু। কুইক লিঙ্কস মাঝামাঝি থাকবে, এরপরে নিচে মাঝে থেকে আসবে, এই সবগুলো মেনু মাঝে থেকে আসবে, নাহলে এই জিনিসটা কেমন লাগছে আপনাদের কাছে, দেখতে কেমন লাগছে? এই জায়গাটা দেখতে কেমন লাগছে দেখেন তো, ভালো লাগছে না মাঝামাঝি? এটা কেমন লাগছে? তো তাইলে ইস্যু আছে না? এখন আইফোনে হচ্ছে এরকম দেখাচ্ছে স্যার, তাইলে আমি চাই স্যামসাং গ্যালাক্সি এইটা কেমন দেখায়, আমি এইটা দেখতে চাচ্ছি, এইটা হচ্ছে এরকম দেখাচ্ছে। আমি চাচ্ছি স্যার এটা না, আমি চাচ্ছি একটু এই যে ট্যাবলেট মোডে কেমন দেখা যায়, আমি এখানে ক্লিক দিয়ে ট্যাবলেট মোডে নিয়ে আসছি। ঠিক আছে, একদম মাঝামাঝি কন্টেন্ট গুলো ঠিক আছে, ঠিক আছে। দেখবেন যে এই মুড গুলোতে যখন সুইং করছেন অনেক কিছু ভেঙে যাচ্ছে, এখানে 3টা অপশন, তো নিচে আসবে, এটা স্বাভাবিক। দেখেন ট্যাবলেট মোডে যখন দেখবে তখন কিন্তু 3টা ভেঙে যাচ্ছে, নিচে একটা চলে আসতেছে, কিছু করার না, তার আছে 3টা, একটা থাকলে না তে বানাবে। তো এই যে নিচে এখানে আবার মেনুগুলো গোছানো ট্যাবলেট মোডে, তাই না? এরকম অনেক মুডে আপনি এখান থেকে চেক করতে পারবেন। ঠিক আছে, অনেক মুড আছে এখানে, অনেক ডিভাইসের অপশন দেওয়া আছে এখানে, সবকিছু মিলেই হচ্ছে আসলে অপটিমাইজেশন। মোবাইল ফ্রেন্ডলি যদি আমরা বলি, মোবাইলের স্পিড ভালো কিনা, আবার মোবাইলে ভালো দেখা যায় কিনা। যদি একটা ওয়েবসাইট ভালো না দেখা যায়, তাকে আপনি সাজেশন দিবেন ভালো দেখা যাচ্ছে না, বুঝছেন স্যার? ওকে, তাহলে আমাদের শীটে আর কি বাকি রইলো, শুধু একটা জিনিস বাকি রইলো, সেটা হচ্ছে HTML। এটা আমি আগামী ক্লাসে 10 মিনিটের মধ্যে দেখাই দিব। আজকে আমি এটাতে গেলে একটু কোডিং এ ধরতে হবে, তো তখন আবার মাথার উপর দিয়ে যাবে, তখন আবার লিফটে উঠে আমার বকাবকি করবে, কি যে পড়ায়। তাহলে এটা আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো।